আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2025 সকলকে আজকের সৃজনশীল ক্লাসে স্বাগতম। আজকে আমরা ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্রের খুব গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের বিগত বছরে এসেছিল। ঠিক আছে, সবাই একটু সময় নষ্ট না করে ফ্রেন্ডদের দ্রুত মেনশন করে দেই আর ক্লাসটি অবশ্যই শেয়ার করে দেই, যেন আপনাদের অধিকাংশ ফ্রেন্ডরা ক্লাসটি দেখতে পারে। ঠিক আছে, ওকে। আর একটু সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটি করবেন। আজকের ক্লাসে অনেকগুলো সৃজনশীল আমি ব্যাখ্যা সহকারে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। সবাই একটু শুরু থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করবেন। আমি সময় নষ্ট করব না, যেহেতু আপনাদের আগামীকাল কি পরীক্ষা, দ্রুতই শুরু করব। হ্যাঁ, তো অনেকেই স্টুডেন্ট যুক্ত হচ্ছে, তো এই জন্য 1 মিনিট সময় নিয়ে নিচ্ছি। স্লাইডও আছে, তবে আমি একটু ব্যাখ্যা সহকারে বুঝাবো, তো এই জন্য স্লাইড দেখাবো না। ব্যাখ্যা সহকারে বুঝাতে গেলে আমাকে লিখে লিখে একটু বুঝাইতে হবে। ঠিক আছে, একটু ভেঙে ভেঙে বুঝাবো, যেন এই ক্লাসটা করার পরে আপনাদের সৃজনশীল প্রশ্ন যেভাবেই আসুক কোনো সমস্যা না হয়। একটু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যায়। প্রথমত আপনাকে আগে জানতে হবে কোন অধ্যায় থেকে কি প্রশ্ন আসতে পারে। যেমন অধ্যায় 1, এখান থেকে কি আসবে? অধ্যায় 2 থেকে কি সৃজনশীল আসবে? 3 থেকে কি সৃজনশীল আসবে? 4 থেকে কি আসবে? 5 থেকে কি আসবে? 6 থেকে কি আসবে? 10 থেকে কি আসবে? এক কথায় আমি বলি, অধ্যায় 1 থেকে প্রশ্ন আসবে ব্যবস্থাপনার যে 3টা স্তর আছে এবং ব্যবস্থাপনার যে চক্রটা, কার্যাবলীগুলো আছে সেটা। অধ্যায় 2 থেকে প্রশ্ন আসবে ব্যবস্থাপনার 14টি নীতি, আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা, এগুলো থেকে প্রশ্ন আসবে। এরপরে অধ্যায় 3 থেকে আসবে পরিকল্পনার যে প্রকারভেদ আছে, একার্থক, স্থায়ী, এই সকল পরিকল্পনাগুলো আসে। পরিকল্পনার নমনীয়তার গুণ, এইটা বেশি আসে। নিরবিচ্ছিন্নতা, এই বৈশিষ্ট্যগুলো আসে। অধ্যায় 4 থেকে আসবে সংগঠনের 5টি যে প্রকারভেদ আছে, এখান থেকে আসবে। অধ্যায় 5 থেকে আসবে কর্মী সংগ্রহের উৎস 2টি, তারপরে আসবে পদোন্নতি 3টা ভিত্তি এবং আসবে প্রশিক্ষণের পদ্ধতি। এরপরে অধ্যায় 6 থেকে আসবে নেতৃত্ব, যে নেতৃত্বের বিভিন্ন প্রকারভেদ এবং পরামর্শমূলক নির্দেশনা। অধ্যায় 10 থেকে আসবে নিয়ন্ত্রণের 5টি পদক্ষেপ। এই যে কোন অধ্যায় থেকে কি প্রশ্ন আসবে, যদি আপনার ধারণা থাকে, তাহলে আপনি ওই অধ্যায়ে সৃজনশীল করার সময় ওইটা চিন্তা করবেন, গগহ গুলো এই অধ্যায় থেকে এই প্রশ্ন হইতে পারে। তাহলে আপনার অনেকটা সহজ হয়ে যাবে ওই অধ্যায়ে সৃজনশীলের গগহ আইডেন্টিফাই করা। বুঝতে পারছেন? আমি আজকে শুধু গগহ সৃজনশীল করাবো, যেগুলো পরীক্ষায় আসতে পারে। একটু একটু একটা করে দেখেন, বিষয়গুলো বুঝার আছে। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে। দেখেন, প্রশ্নটা আগে ভালো করে পড়েন। আপনার যেটা হয়, গগহ সৃজনশীলের গগহ ধরার জন্য প্রশ্নটা ভালো করে দেখেন না, এতে সমস্যাগুলো হয়। এখানে দেখেন বলছে, জনাব শফিক একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, ঠিক আছে, ম্যানেজিং ডিরেক্টর। তিনি প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অধস্তনদের সাথে আলাপ আলোচনা করে নির্দেশনা প্রদান করেন। তিনি
কর্মীদের সাথে আলোচনা করেন, করার পরে নির্দেশনা দেন। অন্যদিকে জনাব রফিক একান্ত প্রয়োজন ছাড়া সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কারো পরামর্শ গ্রহণ করেন না, তবে স্নেহ মমতার মাধ্যমে কর্মীদের কাছ থেকে কাজ আদায় করে নেন। মানে তাদেরকে জোর করে ভয় দেখিয়ে কাজ আদায় করে না। এদের প্রতিষ্ঠানের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমাকে একটু কষ্ট করে বলেন, এই যে শফিক, শফিক এই যে শফিক ইনি তিনি কোন ধরনের নির্দেশনা প্রদান করছেন? অন্যদিকে আমাকে একটু বলেন, এই যে জনাব রফিক, এই যে রফিক তিনি কোন ধরনের নেতৃত্ব দিচ্ছেন? এটা আপনারা বলবেন। প্রশ্নটা আমি দিয়ে দিলাম আপনাদের, আপনারা আইডেন্টিফাই করার চেষ্টা করেন, না হয় আমি বলবো। এগুলো একটু ভালো করে বুঝতে হবে। প্রথমটা বলছে নেতৃত্ব, কোন ধরনের নেতৃত্ব, ভালো করে দেখেন। এই যে প্রশ্নটাই বলছে যে এটা জনাব শফিক কোন ধরনের নির্দেশনা প্রদান করেন, আর আরেকটা বলছে হচ্ছে রফিকের প্রতিষ্ঠানের সফলতার পেছনে কোন ধরনের নেতৃত্ব ভূমিকা রাখছে। ওকে, এই হচ্ছে প্রশ্ন। একদিকে যে শফিক সাহেব তিনি অধস্তনদের সাথে আলাপ আলোচনা করে নির্দেশনা প্রদান করেন, আর অন্যদিকে রফিক সাহেব তিনি যেটা করেন স্নেহ মমতার মাধ্যমে কর্মীদের কাজ আদায় করেন, তবে তিনি সিদ্ধান্ত একাই নেন, সিদ্ধান্ত একান্ত প্রয়োজন ছাড়া সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কারো পরামর্শ গ্রহণ করেন না। আপনারা ভুল করে আসবেন নিশ্চিত থাকেন অনেকেই, কারণ সবাই তো এটা পারবেন না। পরামর্শ করে নির্দেশনা দেওয়া মানে অধস্তনদের সাথে পরামর্শ করে নির্দেশনা দেয়া কর্মীদের সাথে, সেটা হচ্ছে পরামর্শমূলক নির্দেশনা। পরামর্শমূলক নির্দেশনা, ঠিক আছে, এটা হবে গ। এরপরে বলছে কি রফিক, এটা হচ্ছে আমাদের শফিক সাহেবেরটা, শফিক সাহেবের নির্দেশনা। এরপরে আসেন রফিক সাহেবের, রফিক সাহেব যে নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্বটা কি? নেতৃত্বটা এগুলো আমি ভেঙে ভেঙে বুঝাবো, দেখে এভাবে নিচ্ছি স্লাইডটা। রফিক সাহেব যে নেতৃত্ব দিচ্ছেন এখানে তিনি কি একাই সিদ্ধান্ত নেয়, একাই সিদ্ধান্ত নেয় এবং বলা আছে কর্মীদের স্নেহ মমতা দিয়ে কাজ আদায় করেন। কাজ আদায় করেন কি? স্নেহ মমতা দিয়ে। তার মানে এটা বলতে পারবেন না কোন ধরনের নেতৃত্ব, এটা হচ্ছে আমরা বলতে পারবো পিতৃসুলভ, পিতৃসুলভ। এছাড়া যারা যারা উত্তর দিচ্ছেন মনে করেন পরীক্ষায় আপনারা ভুল করে ফেলছেন, এছাড়া যারা যারা উত্তর দিচ্ছেন পরীক্ষায় ভুল করছেন, এই ভুল বাসায় এসে আফসোস করবেন, আয় হায় এটা কি করলাম, এরকম করবেন, ঠিক আছে? ওই জন্য এখন যে ভুলটা করছেন এক্সামে যেন সেই ভুলটা না হয়, এই জন্য এটা কারেকশন করে ফেলেন, এটা কারেকশন করে নেন যে পরামর্শ করে নির্দেশনা দেওয়া হচ্ছে পরামর্শমূলক নির্দেশনা, এটা নেতৃত্ব বলে নাই। পরেরটা দেখেন, রফিক সাহেব যে একাই সিদ্ধান্ত নেয়, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্নেহ মমতা এইগুলো দিয়ে আপনার যে কর্মীদের কাজটা আদায় করেন, তাদের জোর করেন না, ভয় দেখান না, চাপ প্রয়োগ করেন না। বুঝতে পারছেন? ওকে ওকে, তাহলে এটা ক্লিয়ার। এবার বলেন, সিলেট বোর্ডে আসছিল, এটা আসছিল সিলেট বোর্ডে, ক্লিয়ার? একজন নেতার ঝুঁকি গ্রহণের সামর্থ্য থাকতে হয়, হ্যাঁ, কারণ নেতা তো অনেক ধরনের ঝুঁকি আসে, তাকে অবশ্যই সেই ঝুঁকিগুলো মোকাবেলা করার জন্য একটা সাহস এবং চ্যালেঞ্জিং মোকাবেলা করতে হয়। লাগামহীন নেতৃত্ব কি? যে নেতা কাজ দিয়ে চলে যান, কাজটা আদায় হচ্ছে কিনা ভালো হচ্ছে কিনা দেখে না, ঠিক আছে?
আরে নেতৃত্ব দিবেন কেন? এই প্রথমটা তো বলছিল নির্দেশনা, কোন ধরনের নির্দেশনা? তার নির্দেশনা তো নেতৃত্ব না। ওকে, তারপরে আস্তে আস্তে আচ্ছা আরো পড়াই আস্তে আস্তে শিখবেন। হ্যাঁ, দেখেন, আনমোনা লিমিটেড বিভিন্ন কোয়ালিটির রড উৎপাদন ও বিপণন করে। প্রতিষ্ঠানটি কর্মী নিয়োগ দেওয়ার জন্য কর্মীর যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স ইত্যাদি উল্লেখ করে পত্রিকায় বিজ্ঞাপন দেন। কোথায়? পত্রিকায়। আবেদনকৃত 1000 প্রার্থী থেকে যাচাই বাছাই শেষে 40 জনকে নিয়োগ দেওয়া হয়। কতজনের মধ্যে? 1000 থেকে 40 জন। প্রশিক্ষণের অংশ হিসেবে কর্তৃপক্ষ প্রত্যেক কর্মীকে প্রতিষ্ঠানের 6টি বিভাগের পর্যায়ক্রমে 1 মাস করে কাজ করার নির্দেশনা দেন। 6টা বিভাগে কাজ করবে। তবে কি করছে? এটা কি হিসাবে? প্রশিক্ষণের অংশ হিসাবে প্রত্যেক 6 মাসের জন্য 1 মাস করে কাজ করার জন্য একটা নির্দেশনা দিছে। যে মানে বিষয়টা হচ্ছে এরকম, আমার প্রতিষ্ঠানে কিছু লোক লাগবে, তো 1000 জন আবেদন করছে, ওই 1000 জন থেকে 40 জনকে আমি সিলেক্ট করছি এবং তাদেরকে আমি প্রশিক্ষণ দেওয়াচ্ছি যে আপনি তো মূল কাজ করবেন, তার আগে আপনি একটু ট্রেনিং প্রাপ্ত হয়ে নেন, 6 মাস আগে প্রতিষ্ঠানে কাজ করে নেন। এটা অনেকটা হচ্ছে কি, 6 মাস কাজ করাটা হচ্ছে অস্থায়ীভাবে কাজ করেন, তারপর আপনার কাজটাকে পার্মানেন্ট করা হবে। ঠিক আছে, এখন আমাকে একটু কষ্ট করে বলেন, প্রশ্নটাই দেখে বলেন যে উদ্দীপকের প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের কোন উৎস ব্যবহৃত হয়েছে? কর্মী নিয়োগের কোন উৎস? এই যে বিজ্ঞাপন দিয়েছে, বিজ্ঞাপন দেওয়াটা কোন উৎস? আমরা জানি কর্মী সংগ্রহের উৎস দুইটা, একটা অভ্যন্তরীণ, একটা বাহ্যিক। যেহেতু বিজ্ঞাপনটার মাধ্যমে বাহিরের লোক থেকে যাচাই বাছাই করে লোক নেওয়া হয়, সেটা হচ্ছে বাহ্যিক। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যালো, জি জি, চারতলায় চারতলায় আসেন। জি জি জি, দাঁড়ান, জিজ্ঞেস করলে বলে দিবে। হ্যাঁ, শাহজাহান, আপনার হচ্ছে চারতলায় 28 বাসায় আসেন, চারতলায়। ওকে, তারপরে আসেন, তার মানে এটা হচ্ছে আমাদের, এটা দেখেন পরেরটা, উদ্দীপকের প্রতিষ্ঠানে চলমান প্রশিক্ষণ পদ্ধতির ধরন উল্লেখপূর্বক যৌক্তিকতা বিশ্লেষণ করো। চলুন আমরা একটু বিস্তারিতভাবে শিখি। প্রথমত, কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসগুলো জানতে হবে, তাহলে আর সৃজনশীলে কখনো ভুল হবে না। বাহ্যিক উৎস থেকে জানতে হবে, এটা আগে জানবেন। অভ্যন্তরীণ উৎসগুলো কি কি? পদোন্নতি দেওয়া, শ্রমিক যারা থাকে, শ্রমিক সংঘ যারা থাকে তাদের সুপারিশ, তারপরে যে কর্মী যারা থাকে, কর্মী তাদের সুপারিশ, বা মাঝে মধ্যে বদলিটাও অভ্যন্তরীণের সাথে সম্পর্কিত। আর বাহ্যিক উৎসগুলো হচ্ছে, সবচেয়ে বড় উৎস হচ্ছে বিজ্ঞাপন, এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, এছাড়াও রয়েছে আমাদের বিজ্ঞাপন, শিক্ষা প্রতিষ্ঠান, চাকরি বিনিয়োগ কেন্দ্র, চাকরি বিনিয়োগ কেন্দ্র, এগুলো হচ্ছে আমাদের বাহ্যিক উৎসের সাথে সম্পর্কিত বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র এগুলো। তাহলে এটা হচ্ছে গয়ের উত্তরটা কি হবে? বিজ্ঞাপন। এরপরে আসেন পরের যে ঘয়ের উত্তরটা, বলছে যে প্রশিক্ষণের পদ্ধতি। প্রশিক্ষণের পদ্ধতির মধ্যে রয়েছে আমাদের প্রশিক্ষণের প্রশিক্ষণ, এর পদ্ধতির মধ্যে শিক্ষানবিশটা দেখেন, কারণ এগুলো আপনারা ধরতে পারেন না, আর ফার্স্ট পেপারের চেয়ে সেকেন্ড পেপারে সৃজনশীল কঠিন আসে। শিক্ষানবিশ হচ্ছে কাউকে আপনি স্থায়ীভাবে নিয়োগ দিবেন, কাউকে আপনি স্থায়ীভাবে নিয়োগ দিবেন, তার আগে, তার পূর্বে তাকে প্রথমে অস্থায়ীভাবে নিয়োগ দিতে হবে। প্রথমে অস্থায়ীভাবে নিয়োগ দিবেন, যেমন 6 মাস বা 3 মাস। ওই অস্থায়ীভাবে নিয়োগ দেওয়ার কেন দিবেন? ওই সময় তাকে দক্ষ করে তুলবেন, দক্ষ, তারপরে তাকে স্থায়ীভাবে নিয়োগ দিবেন। এটা হচ্ছে আমাদের শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতি। এতে সে প্রথম দিকে ভুল ত্রুটি সব সংশোধন করে এক্সপার্ট হয়ে যাবে,
তারপরে সে ওই প্রতিষ্ঠানেই কাজ করবে। আমাকে একটু কষ্ট করে বলেন শিক্ষানবিশ বিষয়টা ক্লিয়ার কিনা। ওইখানে যেমন বলছে 1 মাস করে 6টি বিভাগে সে কাজ করবে, তার মানে তারপর তাকে পার্মানেন্ট নিয়োগ দিবে। তার মানে হচ্ছে এটা অস্থায়ীভাবে তাকে প্রথমে কাজ শিখাবে, তারপরে যখন সে দক্ষ হয়ে যাবে তখন তাকে স্থায়ীভাবে কাজ দেওয়া হবে। একটু কষ্ট করে বলেন কারা কারা বুঝতে পারছেন। শুধু উল্টাপাল্টা কমেন্ট করবেন, ক্লাস থেকে বের করে দিব, ঠিক আছে? যারা যারা উল্টাপাল্টা কমেন্ট করবেন ক্লাস থেকে বের করে দিব। যেন তেন তার ক্লাস দিচ্ছি না, ওই যে উল্টাপাল্টা পড়াবে, ভুল টুল পড়াবে, তখন যে ক্লাস করবেন ঠিক আছে, ওগুলো যে গল্প করবেন। এখানে অপ্রয়োজনীয় কথা বলবেন, দিব ক্লাস থেকে বের করে, ডিরেক্ট সবাইকে বলে দিচ্ছি আমি। হ্যাঁ, অস্থায়ী দিবেন কেন? অস্থায়ী দেওয়ার কোনো নিয়ম নাই এখানে। প্রশ্ন বুঝেন, প্রশ্নটা দেখেন, প্রশ্ন কি বলছে সেটা দেখেন। উদ্দীপকে কি বলছে? এটা তো বাহ্যিক উৎস বুঝতে পারছেন। এরপরটা কি বলছে? আবেদনকৃত 1000 প্রার্থী থেকে যাচাই বাছাই করে 40 জনকে নিয়োগ দেওয়া হয়। আচ্ছা, প্রশিক্ষণের অংশ হিসেবে কর্তৃপক্ষ প্রত্যেক কর্মীকে প্রতিষ্ঠানের 6টি বিভাগের পর্যায়ক্রমে 1 মাস করে কাজ করার নির্দেশনা দেন। তো এই 6টি বিভাগে তাকে যে প্রশিক্ষণ দেওয়ানো হচ্ছে, এই প্রশিক্ষণ দেওয়ানো হচ্ছে কেন? তাকে তো কাজ দিবে, চূড়ান্তভাবে কাজ দিবে, তাই না? এই জন্য এটা শিক্ষানবিশ। এছাড়া কি পদ্ধতি আছে? প্রবেশনা, শিক্ষার অংশ হিসাবে ইন্টার্নশিপ, সেটা তো এটা না। এছাড়া আর কি আছে? কোচিং, এটা তো কোচিং না। এছাড়া কি আছে? হইতে পারে যে আপনার পদাবনতি, এই শাখা থেকে ওই শাখা, এই শাখা থেকে ওই শাখা, এই ব্যাংক থেকে ওই ব্যাংক, এই মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রণালয়, সেটাও তো না। এটা সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর হচ্ছে শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতি। প্রয়োজনে সৃজনশীল ক্লাস করার আগে আমি যে বেসিক ক্লাসটা নিয়েছি সেটা দেখবেন, প্রয়োজনে নোট যে লিখে দিয়েছি সেটা দেখবেন, তারপরে না পারলে প্রশ্ন করবেন। এটা হচ্ছে প্রথমে অস্থায়ী, মানে দেখেন 6টি বিভাগে কি করছে, একটা প্রশিক্ষণ দেওয়াচ্ছে, তারপরে তাকে স্থায়ীভাবে নিয়োগ দিবে। কর্মী সংস্থান ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ কেন? যোগ্য এবং দক্ষ কর্মী নেওয়া হয় এই জন্য। প্রয়োজনে একটু অপেক্ষা করুন, আরো দেখেন, এটা একটু কঠিন আছে, এটা একটু ভালো করে দেখেন। জনাব আতিক একটি শিল্প প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেন। তিনি কর্মীদের মধ্যে অসন্তোষ দেখে হতাশ। কারণ অনুসন্ধান করে দেখলেন যে প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মীরা সিদ্ধান্ত গ্রহণের প্রভাব বিস্তার করে। দেখেন, প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মীরা সবাই সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে। তাই তিনি ব্যবস্থাপনার মান পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত নেন। ব্যবস্থাপনা ও কর্মীদের মধ্যে দায়িত্ব ও কর্তব্য সুস্পষ্ট করে দেন, যে আপনাদের দায়িত্ব কি, আপনাদের দায়িত্ব কি, সুস্পষ্ট করে দেওয়া আছে। প্রতিটি কাজের জন্য গতি ও সময় নির্ধারণ করেন। কর্মীদের পার্থক্যমূলক মজুরি হার এবং বোনাস পদ্ধতির প্রয়োগ ঘটান। ওকে, এগুলো সব বৈজ্ঞানিক ব্যবস্থাপনার কাজ, যেগুলো। তারপর আমি দেখতেছি প্রশ্নটা দেখেন, ব্যবস্থাপনার কোন নীতির অভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানে অসন্তোষ দেখা যায়? আচ্ছা, পরেরটা কি? ব্যবস্থাপনার নতুন পদ্ধতির প্রয়োগের ফলে উদ্দীপকের প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যার সমাধান সম্ভব। তুমি কি বক্তব্যের সাথে একমত? যুক্তি দাও। ব্যবস্থাপনা নতুন পদ্ধতি, আচ্ছা এটা পরে দেখছি। প্রয়োজনে আগে দেখেন এটা সমস্যাটা কি, প্রতিষ্ঠানে কোন নীতির অভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানে সমস্যা দেখা যাইতেছে। আচ্ছা, ওকে, দেখেন তা কি, প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মীরা সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে। এই হচ্ছে কারণ অনুসন্ধান করে জানতে পারছে, এটা হচ্ছে একটা কারণ। বলেন এটা কোন নীতির সমস্যা?
সিলেট বোর্ড সংগঠন কঠিন লাগে, সংগঠিতকরণ। আচ্ছা ধাপে ধাপে দেখাচ্ছি, একটু বুঝেন। না এটা দেখেন এই সমস্যাটা, পরে এটা কি করছে, সমস্যাটা কি, প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মীরা সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে। হ্যাঁ, ফার্স্ট পেপারের চেয়ে সেকেন্ড পেপারটা একটু জটিল। আর আপনি যদি ভালোভাবে সৃজনশীল ধরতে না পারেন তাহলে আপনি নাম্বার পাবেন না, আপনাকে জিরো দিয়ে দিবে। আবারও বলছি, হবে হচ্ছে কার্য বিভাজন, আপনি দিচ্ছেন হচ্ছে সাম্যের নীতি, তাইলে আর আপনাকে কোনো নাম্বার দিবে না, ওই ক্ষেত্রে আপনি জিরো। অনেকে বলে না উদ্দীপক দিয়ে 1-2 নাম্বার দিবে, এরকম কোনো নিয়ম আমাদের এখানে বা বোর্ডের কোনো নিয়ম নাই, ঠিক আছে, এরকম কোনো নিয়ম নাই। ওকে, বলেন এটা কি হবে। আমরা জানি একটা নীতি আছে আমাদের ব্যবস্থাপনার, 3 নাম্বার নীতিটা, সিদ্ধান্ত কারা নিবে, সিদ্ধান্ত গ্রহণে কারা মতামত দিবে। যদি সিদ্ধান্তটা উচ্চ পর্যায় থেকে নেওয়া হয় তাহলে সেটা হচ্ছে কেন্দ্রীকরণ। এগুলো বুঝে বুঝে পড়েন তাহলে আর ভুল হবে না, কেন্দ্রীকরণ নীতি। আর যদি সিদ্ধান্তটা নিম্ন পর্যায়ের কর্মীরা নেয়, নিম্ন পর্যায়ে ছেড়ে দেওয়া হয়, সেটা কেন্দ্রীকরণ। যেমন এমডি সাহেবরা, জিএমরা তারা নিচ্ছে, সেটা হচ্ছে কেন্দ্রীকরণ। আর যদি প্রতিষ্ঠানে যারা কর্মী তারা সিদ্ধান্ত নেয়, সেটা বিকেন্দ্রীকরণ। উদ্দীপকে আমরা দেখতে পাই বিকেন্দ্রীকরণ করা আছে, ঠিক আছে, কি আছে, বিকেন্দ্রীকরণ করা আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাই কি, যেহেতু প্রতিষ্ঠানের সকল স্তরে কর্মীরা সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে, এখানে তাহলে কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ নীতিতে সমস্যা। তাদের উচিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রীকরণ করে রাখবে, কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিকেন্দ্রীকরণ করে রাখবে, কিন্তু তারা সকল সিদ্ধান্তই কর্মীরা প্রভাব বিস্তার করে। তার মানে এখানে তাদের গন্ডগোলটা কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ নীতিতে। ক্লিয়ার, কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ নীতিতে তাদের সমস্যা। আচ্ছা, এরপরে দেখেন এই যে কাজগুলো করছে, পরে কি করছেন তিনি, তাই তিনি ব্যবস্থাপনার মান পদ্ধতির পরিবর্তন সিদ্ধান্ত নেন, ব্যবস্থাপনা ও কর্মীদের মধ্যে দায়িত্ব কর্তব্য সুস্পষ্ট করে দেন, প্রতিটি কাজের জন্য গতি ও সময় নির্ধারণ করেন, কর্মীদের পার্থক্যমূলক মজুরি ঠিক করেন, বোনাস পদ্ধতি প্রয়োগ করেন। এই সকল কাজগুলো হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, এগুলো হচ্ছে কি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। এতে কাজ সুষ্ঠুভাবে সম্পাদন হবে, যার ধারণা দিয়েছেন এফডব্লিউ টেইলর। ঠিক আছে, দেখেন এটা বুঝাইতে পারছি কিনা। কিছু বুঝতে পেরেছেন? এটা কার্য বিভাজন না, কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ। কেন এটা প্রথমটা, আর দ্বিতীয়টা হচ্ছে এটা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। কোন ব্যবস্থাপনা এখানে বলে নাই, কোন নীতি দেখেন এখানে বলে নাই যে উদ্দীপকের নতুন পদ্ধতির প্রয়োগের ফলে উদ্দীপকের প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যা সমাধান সম্ভব। নতুন পদ্ধতি কি, বৈজ্ঞানিক পদ্ধতি। কার্যক্ষেত্রে গতানুগতিক পদ্ধতি পরিহার করে এফডব্লিউ টেইলরের যে সায়েন্টিফিক মেথড আছে সেটা প্রয়োগ করেছে তারা। কোন নীতির কথা বলেনি, ঠিক আছে, কোন নীতি, এটা হচ্ছে কি, কোন পদ্ধতি, এটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতির কথা বলছেন, এগুলো থেকে আসলে ধরার চেষ্টা করবেন, এগুলো কিন্তু সহজ না, একটু কঠিন এমসিকিউ। এজন্য আমি দেখেন স্বাভাবিকের চেয়ে একটু অন্যভাবে পড়াচ্ছি। তারপরে আসেন এটা, এটা একদম ইজি, এটা সবাই পারবে, এটা একদম
ইজি। সবাই একটু কষ্ট করে বলেন এটা কি হবে, কিউটা এখানে কি হবে। আর সবাই একটু বলবেন এই পুরোটা জিনিসটা কি, এই পুরোটাকে কি বলা হয়? পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নেতৃত্ব, প্রেরণা, যোগাযোগ। যোগাযোগ যদিও থাকে না, আমাদের সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। এই যোগাযোগটা বাড়তে হয়ে যায় অনেক সময়। এই সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ এটা থাকে না, কিন্তু বোর্ডের প্রশ্ন তো এটা সহ দিলাম, এটা তো বোর্ডেই আসছে, হ্যাঁ, এই জন্য। ইয়েস। যেটা পড়াচ্ছি এটাতে ফোকাস করুন, এরপরে যত প্রশ্ন থাকে আমি একটা ক্লাসের পরে আবার এক্সাম নিব, দুইটা তিনটার দিকে একটা এক্সাম নিব নে, তখন আবার দিয়েন পরীক্ষা। ওকে, এইখানে দেখেন এটা তো সবাই বুঝতে পারবে, নিয়ন্ত্রণ হবে। আচ্ছা, এই পুরা কাজটাকে কি বলা হয়? এটা এটা একটা ব্যবস্থাপনা চক্র, এটা হচ্ছে ব্যবস্থাপনা চক্র, আর এটা হবে নিয়ন্ত্রণ। ক্লিয়ার এই সৃজনশীল? ওকে, প্রশ্ন এটাই বলছে, প্রশ্নে বলছে কি যে উদ্দীপকের চিত্রটি কোন চক্রকে নির্দেশ করে? উদ্দীপকের চিত্রটি ব্যবস্থাপনা চক্রকে নির্দেশ করে। ব্যবস্থাপনার অধীনে কার্যগুলো চক্রাকারে আবর্তিত, ব্যবস্থাপনা চক্র। যথাযথ কিউ ছাড়া ব্যবস্থাপনার কার্য অর্থহীন ও বিশৃঙ্খলা হতে পারে। হ্যাঁ, কিউ হচ্ছে নিয়ন্ত্রণ। তার মানে নিয়ন্ত্রণ যদি আপনি ঠিক মতো না করেন তাহলে কার্য অর্থহীন ও বিশৃঙ্খলা হতে পারে কিভাবে? নিয়ন্ত্রণ হচ্ছে পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা যাচাই বাছাই করা, বিচ্যুতি নির্ণয়, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। এটা না করলে কাজ সুষ্ঠুভাবে নাও হতে পারে, সকল কাজ অর্থহীন হয়ে যেতে পারে। ওকে, এরপরে দেখেন, এটা দেখেন প্রশ্ন বলছে কি কি, যে পাওয়ার লিমিটেডের উৎপাদন লক্ষ্যমাত্রার কিরূপ বিচ্যুতি পাওয়া গিয়েছে। অঙ্ক, নিয়ন্ত্রণ প্রক্রিয়া যথাযথ ধাপ অনুসরণ। আচ্ছা, সবাই একটু অঙ্কটা করেন, পরীক্ষায় ম্যাথ আসতে পারে। হ্যাঁ, ম্যাথ আসতে পারে, এটা হচ্ছে ম্যাথ। ম্যাথ আসলে দিবেন তো। দেখেন, জনসন ফ্যাশন ওয়ার্ল্ড লিমিটেড একটি রপ্তানিমুখী উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি 15 জানুয়ারি 4 মাসের মধ্যে 4 লক্ষ পিস উৎপাদন পরামর্শ গ্রহণ করেছেন, 5 লক্ষ পিস। কিন্তু 20 মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটি 2 লক্ষ পিস প্যান্ট উৎপাদন করতে সক্ষম হয়। এমতাবস্থায় যথাসময়ে অর্ডার সরবরাহ করার জন্য উৎপাদন ব্যবস্থাপক উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার কারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এখানে কতটুকু বিচ্যুতি হয়েছে। দেখেন, প্রশ্ন বলছে কি জনসন ফ্যাশন ওয়্যার লিমিটেড এর উৎপাদন লক্ষ্যমাত্রার কিরূপ বিচ্যুতি পাওয়া গিয়েছে। বিচ্যুতির পরিমাণটা বের করতে হবে, কিভাবে করবেন দেখেন। আদর্শ মান কত দেওয়া আছে এখানে? আদর্শ মান 5 লক্ষ, এত পিস। আদর্শ মান হচ্ছে 5 লক্ষ, কয় মাসের মধ্যে? সময় সময় 4 মাস বা 120 দিন। ওকে, সে দেখছে কত তারিখে? 20 মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটি, 20 মার্চ। 4 মাস শুরু হয়েছে কত থেকে? 15 জানুয়ারি থেকে। আচ্ছা, 15 জানুয়ারি থেকে 20 মার্চ। ওকে, 15 জানুয়ারি, 15 জানুয়ারি থেকে 20 মার্চ কয়দিন হয় দেখেন? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে জানুয়ারি মাসের 15-16 দিন, 15 দিন। ফেব্রুয়ারি মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তো আমরা এখানে আনুমানিক করতে পারতেছি প্রায় 5 দিনের গ্যাপ। তার মানে হচ্ছে 2 মাস 5 দিন, 2 মাস 5 দিন। কতদিন? 2 মাস 5 দিন। সবাই একটু কষ্ট করে প্রয়োজনে যাচাই বাছাই করে যে আসলে কত হয়। কারণ জানুয়ারি দেখেন, জানুয়ারি মাস 15 জানুয়ারি থেকে 20 মার্চ, তাহলে 2 মাস 5 দিন হয় না, মানে 65 দিন হয়।
65 দিন হয়। আচ্ছা, সুতরাং 65 দিনের আদর্শ মান মোট হচ্ছে 5 লক্ষ, মোট 5 লক্ষ, আর 120 দ্বারা ভাগ করবেন। আর 65 দিনের জন্য কত হয় দেখেন, দেখি। ওকে, হ্যাঁ, ব্যবসা সংগঠনীয় ব্যবস্থাপন ম্যানেজমেন্ট ও অঙ্ক আছে, বাস্তব সেকেন্ড পার। আচ্ছা, 5 লক্ষ ভাগ 120 গুণ 65। ওকে, 5 লক্ষ ভাগ 4 মাস, তো 2,70,800, 2,70,833 পিস। ওকে, তো সবাই একটু কষ্ট করে দেখেন, তাহলে আমাদের বিচ্যুতি কতটুকু। সুতরাং ঘাটতি করার কথা ছিল 2 লক্ষ, আমরা বাস্তবে করছি 2 লক্ষ পিস করছি, কিন্তু করার কথা ছিল 2,70,833। তাহলে আমার ঘাটতি হচ্ছে 70,833 পিস, কম করছি আমি। দেখেন এই অঙ্কটা বুঝতে পারেন কিনা, ক্লিয়ার। কোশ্চেন ছিল, আমাকে বলছে 5 লাখ পিস করতে 4 মাসে, আমি 65 দিন যাওয়ার পরে করছি 2 লক্ষ পিস, কিন্তু করার কথা উচিত ছিল বা করার দরকার ছিল 2,70,833 পিস। কেন, কিভাবে বুঝলাম? কারণ এই যে 65 দিনের একটা স্পেন ব্যবধান, এই যে ব্যবধান 65 দিনে আমার 2,70,833 পিস করা উচিত ছিল, কিন্তু আমি করতে পারি নাই, আমি কম করছি 70,833 পিস। কারা কারা বুঝতে পারেন না একটু কষ্ট করে জানাবেন, এগুলো আসবে পরীক্ষায়, এরকম দু একটা প্রশ্ন আসবে। 64 দিন হবে কিভাবে, 65 দিন হয় না? দেখি, জানুয়ারি মাসের 16, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, মার্চে তো পুরো দিন যায় নাই, 22 তারিখ, আর এখানে তো 4 মাসের কথা বলছে, তো ওই মাস দিন সহ দেখেন আপনি 15 তারিখ থেকে শুরু করছে উৎপাদন, 15 তারিখ থেকে শুরু করছে মার্চের 20 তারিখ পর্যন্ত, ওই কাছাকাছি হয়, একটু বেশি ভেজাল করে ফেলছে, তবে কেউ যদি 64 দিন দিয়ে করে তারপর তাকে উত্তর সঠিক দিতে হবে, কারণ এটা অ্যাকচুয়াল হচ্ছে না বা কাছাকাছি হচ্ছে, তবে এটা বেশি ভেজাল করে ফেলছে, এটা দিন হয় না, মাস হইলে সুবিধা হইতো। যদি এরকম হইতো যে 4 মাসে 5 লক্ষ, 2 মাস, 2 মাস পরে দেখছে সে করছে 2 মাসে 2.5 লক্ষ হওয়ার কথা, কিন্তু বাস্তবে করছে কত, 2 লক্ষ, 2 লক্ষ ভাগ 2.5 লক্ষ, তাহলে ঘাটতি 50,000। এটা করলে সুন্দর হইতো, তাহলে একদম দিন দিয়ে বেশি কঠিন ফেলছে, এটা হলে সুন্দর হইতো, যে এইভাবে থাকলে অঙ্ক সাধারণত এরকম থাকে, এরকম থাকে ছোট সহজ অঙ্ক, 4 মাসে 4 লক্ষ, 5 লক্ষ, আর 2 মাসে হতো 2.5 লক্ষ হইতো, যদি এরকম হইতো তাহলে সহজ হইতো, কিন্তু এটা দিন দিয়ে বেশি কঠিন করে ফেলছে। যাই হোক, এত কঠিন নাও আসতে পারে, তারপরও আসছে যেহেতু আমি প্র্যাকটিস করাই দিলাম যেন আপনাদের সমস্যা না হয়। ঠিক আছে, তাহলে প্রশ্নটা দেখেন, আমাদের পরের প্রশ্নটা কি, নিয়ন্ত্রণ প্রক্রিয়ার যথাযথ ধাপ অনুসরণের যথাসময়ে অর্ডারকৃত পণ্য সরবরাহ করা সম্ভব হয়েছে। আচ্ছা বলেন তো, এই যে তিনি পরবর্তীতে যে সমাধান করছেন, তিনি কি করছেন, এই সমাধান করছেন, ব্যবস্থাপক উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার কারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেন। এই যে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত, এটা নিয়ন্ত্রণের কোন ধাপ, আদর্শ মান নির্ধারণ না, প্রকৃত কার্যফল পরিমাপ 2 লক্ষ পিস, তাও না, তারপরে 3 নম্বর হচ্ছে বিচ্যুতি, তাও না, বিচ্যুতির কারণ নির্ণয় ও মূল্যায়ন, তাও না,
সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ এর মাধ্যমে, কিসের মাধ্যমে? সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ এই করার মাধ্যমে করছেন তিনি, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করছেন। আমাদের নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ, নিয়ন্ত্রণের কোন ধাপ? এটা হচ্ছে নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ পঞ্চম ধাপ। এটা হচ্ছে নিয়ন্ত্রণের পঞ্চম ধাপ অনুসরণ করার মাধ্যমে তিনি সমস্যার সমাধান করেছেন। এগুলো কঠিন আছে, এত সহজ ব্যবসা ম্যানেজমেন্ট পারলে তো হইতো না, তাই না? আর কয়েকটা দেখাই, আস্তে আস্তে সহজ হবে। এটা ইজিলি পারবেন, এগুলো দিবেন সহজে। মিস্টার মনির একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তিনি তার প্রতিষ্ঠানে কর্মীদের সাথে আলাপ আলোচনা করেই তাদের নির্দেশ প্রদান করেন। অবশ্য ভালো ব্যবহার এবং আন্তরিকতার মাধ্যমে তিনি তার উদ্দেশ্য সাধন করে। অন্যদিকে জনাব ইমরান তার প্রতিষ্ঠানে কর্মীদের কেবলমাত্র টার্গেট নির্ধারণ করে দেন। উক্ত টার্গেট বাস্তবায়নে তিনি তেমন কোনো ভূমিকা রাখেন না, বরং নিজেই কর্মবিমুখ, কাজ থেকে দূরে থাকেন। ফলে লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হয়। বলেন তো এটা কোন ধরনের নির্দেশনাটার মধ্যে পড়বে, আর এটা কোন ধরনের নেতৃত্ব? দেখেন প্রশ্ন কি বলছে, কোম্পানিতে কোন ধরনের নির্দেশনা মনিরের, আর জনাব ইমরানের নেতৃত্ব ধরনটি প্রতিষ্ঠানে মূল্যায়ন করো। ওকে, আমরা প্রশ্নটা দেখি আরেকবার দরকার হলে। দেখেন মনির কি করছেন, তিনি কর্মীদের সাথে আলাপ আলোচনা করে নির্দেশ প্রদান করেন। অন্যদিকে ইমরান কি করেন, তিনি কাজ শুধু কেবলমাত্র টার্গেট নির্ধারণ করেন। টার্গেট বাস্তবায়নে তিনি কোনো ভূমিকা রাখেন না, বরং নিজেই কর্মবিমুখ থাকেন। তো আমাকে একটু বলেন, কর্মীদের সাথে আলোচনা করে কোন নির্দেশনা দেওয়া হয়, কোন নির্দেশনা দেওয়া হয়? আরেকবার বলেন হচ্ছে নেতা কর্মবিমুখ থাকেন, টার্গেট দিয়ে চলে যান, কাজ আদায় হচ্ছে কিনা দেখেন না। এটা কোন ধরনের নেতৃত্ব? তা আমরা বুঝতে পারতাছি প্রথমটা যেটা, এটা হচ্ছে পরামর্শমূলক নির্দেশনা, পরামর্শমূলক নির্দেশনা। আর এই ধরনের নেতৃত্ব হচ্ছে লাগামহীন, লাগামহীন। কাজ দিয়ে নেতা চলে যায়, কাজ আদায় হচ্ছে কি হচ্ছে না যাচাই বাছাই করে না। নেতা থাকে কর্মবিমুখ, কাজের প্রতি অনাগ্রহী, উদাসীন। কর্মীরা মন চাইলে কাজ করে, না মন চাইলে কাজ করে না। এমন নেতৃত্ব এই লাগামহীন নেতৃত্ব। বলেন কে কে সাথে সাথ পাইলেন? এটা তো সহজ ছিল, তাই না? একদম সহজ প্রশ্ন পাইলে সবাই ভালো পারেন, একটু কঠিন প্রশ্ন হলেই অনেকের এলোমেলো হয়ে যায়, তাই না? ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনায় A+ পাওয়া ভালো স্টুডেন্ট, খুবই ভালো স্টুডেন্ট হইতে হয়। হ্যাঁ, এটা লাগামহীন। সাথে সাত পাইছেন কয়জন? ওকে, বন্যা। ওকে, ভেরি গুড, অনেকেই পেরেছেন। তারপর এটা দেখেন, এটা দেখেন মিস্টার হোসেন তার কারখানায় সিদ্ধান্ত গ্রহণের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের পরামর্শ গ্রহণ করেন। এতে কর্মীদের মধ্যে প্রশাসনের প্রতি ইতিবাচক ধারণা সৃষ্টি হয়, ফলে প্রতিষ্ঠানটি উৎপাদন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে মিস্টার কাদের তার কারখানার সিদ্ধান্ত গ্রহণে কোনো কর্মীর পরামর্শ নেন না, তিনি একাই সিদ্ধান্ত গ্রহণ করেন, তার বাস্তবায়নে সবাইকে বাধ্য করেন। এতে প্রশাসনের প্রতি কর্মীদের অসন্তোষ বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ক্রমাগত হ্রাস পাচ্ছে। একদিকে হোসেন করেন কি, তিনি কর্মচারীদের পরামর্শ গ্রহণ করেন, আর অন্যদিকে কাদের হচ্ছে তিনি একাই সিদ্ধান্ত গ্রহণ করেন, তার উপর আবার সেই কাজ বাস্তবায়নে কর্মীদের বাধ্য করেন, জোর করেন, ভয় দেখান, শাস্তি প্রদান করেন, চাপ প্রয়োগ করেন। এজন্য
কোন কর্মীরা তাদেরকে পছন্দ করে না, অসন্তোষ। তো এইটা প্রশ্ন দেখেন, প্রশ্ন বলছে কি, এই যে মিস্টার হোসেন প্রতিষ্ঠানে কোন ধরনের নেতৃত্ব দিচ্ছেন? মিস্টার কাদেরের নেতৃত্ব ধরন দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত করতে পারে। ওকে, একজন হচ্ছে পরামর্শ শুনেন, আর আরেকজন হচ্ছে এমন কাজ করেন তাদেরকে কাজ করতে বাধ্য করেন, একাই সব সিদ্ধান্ত নেন। দেখে এটা কে কে বলতে পারেন? নেতৃত্ব যেটা সহজে পারা যায়। তার মানে বুঝতে পারছেন, এই যে পরামর্শ শুনেন সেটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক নেতৃত্ব। নেতৃত্ব কিন্তু পরামর্শমূলক হয় না, ওই পরামর্শমূলক নির্দেশনাই হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। আর এই যে দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে, তাহলে সেটা হচ্ছে আমাদের স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। কোন নেতৃত্ব? স্বৈরতান্ত্রিক। ইজ ইট ক্লিয়ার? পরামর্শমূলক নেতৃত্ব হয় না, পরামর্শমূলক নির্দেশনা হয়। আবার ভালো করে বুঝেন, পরামর্শমূলক নির্দেশনা যেটা হয় নেতৃত্বের ক্ষেত্রে সেটা গণতান্ত্রিক নেতৃত্ব, নির্দেশনার ক্ষেত্রে যেটা পরামর্শমূলক নির্দেশনা, নেতৃত্বের ক্ষেত্রে সেটা গণতান্ত্রিক নেতৃত্ব। যদি বলে কোন ধরনের নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব। যদি বলতো কোন ধরনের নির্দেশনা, পরামর্শমূলক নির্দেশনা, একই বিষয়। ঠিক আছে? ওকে, হ্যাঁ, গণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক। ভেরি গুড। তারপর আসেন, এটা কি পারে দেখি। প্রতিষ্ঠার 5 বছরে রুদ্রনীল বুটিক্স রাজধানীর সেরা ফ্যাশন হাউসের খ্যাতি অর্জন করছে। তিনি প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের লক্ষ্যে পদোন্নতি প্রদানের মাধ্যমে কর্মী নিয়োগ দেন। এখানে উচ্চ পদে যাওয়ার সুযোগ থাকায় কর্মীরা সন্তুষ্ট থাকে এবং অধিক কাজ করে। কিন্তু ঘন ঘন ফ্যাশন ও প্রযুক্তির পরিবর্তন ও বাস্তব শিক্ষার অভাবে, কিসের অভাবে? বাস্তব শিক্ষার অভাবে অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে এই প্রতিষ্ঠানে কর্মীদের আগ্রহ কমে গিয়েছে। ফলে উৎপাদন ক্রমে হ্রাস পাচ্ছে। কেন? কারণ এই যে প্রযুক্তির পরিবর্তন হচ্ছে, আপডেট হচ্ছে, আপনাকে তার সাথে মানাইতে হবে, কিন্তু দেখা যায় তাদের বাস্তব জ্ঞান নাই, তাদের কি নাই? বাস্তব শিক্ষার অভাব। তো প্রথমত আমি বলেন, এই যে পদোন্নতিটা কোন ধরনের কর্মী সংগ্রহের উৎস? তারপর আমাকে বলবেন, এই বাস্তব শিক্ষার অভাবে তারা যে প্রতিষ্ঠানের কর্ম উৎপাদন ক্ষমতা ক্রমশ হ্রাস পাচ্ছে, এর সমাধানে কি করতে হবে? এই সমাধানে কি করতে হবে দেখে এটা কে বলতে পারেন? পরে আমি দেখতেছি। দেখি, এটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস। ইয়েস, এই প্রশ্নটা দেখেন, প্রশ্ন কি বলছি দেখি আমরা। ওকে, কর্মী সংগ্রহের কোন উৎস? আগ্রহ উৎপাদন বৃদ্ধিতে রুদ্রনীল বুটিক্সের করণীয় কি? তাদের করণীয় হচ্ছে প্রশিক্ষণ দেওয়ানো। তো বলেন স্যার প্রশিক্ষণ দিলে কি সুবিধা? প্রশিক্ষণ দিলে একটা কর্মীর যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি পায়। কাজের যোগ্যতা প্লাস দক্ষতা বৃদ্ধি পায়, যোগ্যতা প্লাস দক্ষতা বৃদ্ধি। আচ্ছা, আর এটা কোন উৎস? পদোন্নতি হচ্ছে আমাদের, এই যে আমরা আগে করাইছিলাম না পদোন্নতিটা। ওকে, এই যে পদোন্নতির ক্ষেত্রে আমাদের একটা উৎস আছে, পদোন্নতি হচ্ছে অভ্যন্তরীণ উৎস। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস কি? পদোন্নতি, শ্রমিক সঙ্গে সুপারিশ, নিয়োজিত কর্মীদের সুপারিশ, বদলি করে আনা। তাহলে এটা উত্তর হবে, পদোন্নতিটা অভ্যন্তরীণ উৎস। আশা করি এটা ক্লিয়ার। এটা দেখেন, দেখি এটা উত্তরটা কে দিতে পারেন? জনাব নোমান হাইটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি অত্যন্ত দক্ষতার সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। তার প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগে কর্মীর শূন্য পদে দক্ষ কর্মী নির্বাচনের জন্য তিনি বিজ্ঞাপনের মাধ্যমে কর্মী নিয়োগ দেন। এটা কোন উৎস?
তিনি নির্বাচিত কর্মীদের প্রতিষ্ঠানের অভ্যন্তরে 6 মাসের প্রশিক্ষণ শেষে স্থায়ীভাবে নিয়োগ দেন। এইটা যদি এখন না পারেন মাইক দিব, যদি এটা না পারেন। তিনি নির্বাচিত কর্মীদের প্রতিষ্ঠানে অভ্যন্তরে 6 মাসের প্রশিক্ষণ, আগে অস্থায়ীভাবে প্রশিক্ষণ, তারপরে স্থায়ীভাবে নিয়োগ দেন। আগে একটা অস্থায়ীভাবে প্রশিক্ষণ দেন কিছুদিনের জন্য, তারপরে তিনি স্থায়ীভাবে সেখানে নিয়োগ পান। বলে এটা কি হবে? আমাদের বিজ্ঞাপন কোন উৎস? বিজ্ঞাপনটা ওকে, একজন উত্তর দিয়ে শিক্ষানবী, সানজিদা, সান্দু, সাদিয়া, রেদওয়ান। ভেরি গুড, এটা উত্তর পারলে ভালো লাগে। হ্যাঁ, শিক্ষার্থী যদি উত্তর পারে ভালো লাগে। তাহলে আমরা বলতে পারি কি, এই দেখেন যা পড়াইছিলাম, বিজ্ঞাপন বাহ্যিক উৎস। এরপরে পড়াইছি কি, কাউকে স্থায়ীভাবে নিয়োগ দিবেন, তার আগে প্রথমে অস্থায়ীভাবে 6 মাসের জন্য 3 মাসের জন্য দক্ষ করে তুলবেন, তারপরে স্থায়ীভাবে নিয়োগ দিবেন। সেটা শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতি। এই জন্য বেসিকটা ক্লিয়ার রাখা জরুরি, নাহলে ব্যবস্থাপনায় ভালো করার জন্য ওই একদিন পরে সম্ভব না। ব্যবসা সংগঠনে ভালো করা সম্ভব একদিনে, বাংলা সেকেন্ড পেপারে করা সম্ভব, ব্যবস্থাপনায় সম্ভব না। এখানে দেখবেন সৃজনশীল ধরতে গিয়ে এলোমেলো খাচ্ছেন, হাত খাচ্ছেন, এরকম অবস্থা। এটা দেখেন, 7 রং নামের একটি ড্রয়িং ফ্যাক্টরির বিভাগীয় প্রধান হলো জনাব ইমতিয়াজ। তিনি প্রতিষ্ঠানে তার কার্যভার লাঘবের জন্য 2 জন বিশেষজ্ঞকে পরামর্শ হিসেবে নিয়োগ দেন। তিনি কি একজন বিভাগীয় প্রধান ইমতিয়াজ, ওই ইমতিয়াজকে 2 জন বিশেষজ্ঞকে পরামর্শ হিসেবে নিয়োগ দেন। কি দিবে? পরামর্শ দিবে। ভালো করে দেখেন, এখানে কি দিবে ছাড়া, তারা শুধু পরামর্শ দিবে। বিশেষজ্ঞের সংখ্যা, এখানে বানানটা ভুল হয়েছে, এটা হবে বিশেষজ্ঞ। হ্যাঁ, বিশেষজ্ঞের সংখ্যা বেশি হওয়ায় কাজের সমন্বয়ে কিছুটা সমস্যা দেখা দেয়। তাই তিনি বিভাগীয় প্রধানদের সমন্বয়ে একটা বোর্ড গঠন করেন। উক্ত বোর্ড প্রতি সপ্তাহের শেষ দিনে বৈঠকে বসবেন, গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। বোর্ড, একটা বোর্ড বসাবেন। আচ্ছা, প্রথমত আমাকে একটু কষ্ট করে বলেন, এটা কোন ধরনের সংগঠন কাঠামো হয়েছে? প্রথমে এই দেখেন, এখানে বলছে প্রশ্ন যে উদ্দীপকে প্রথম পর্যায়ে কোন ধরনের সংগঠন কাঠামো প্রণয়ন করা হয়েছে। তারপরটা দেখেন, উদ্দীপকের সর্বশেষ সংগঠন কাঠামো ধারণাটি গ্রহণের যৌক্তিকতা বিশ্লেষণ করো। আচ্ছা, আমি একটু বুঝাই নেই। ইমতিয়াজ, ধরেন ইমতিয়াজ হচ্ছে নির্বাহী, তিনি হচ্ছেন একজন নির্বাহী। ধরেন তাকে পরামর্শ দেওয়ার জন্য গোপাল এবং নাফিস, এই যে দুজনকে নিয়োগ দেওয়া হলো, তাকে কি করার জন্য? পরামর্শ ও সাহায্য করার জন্য। ইমতিয়াজ হচ্ছেন একজন নির্বাহী। তাহলে এটা বলেন তো, এটা কোন ধরনের সংগঠন কাঠামো? তারপরে আরেকটা দেখেন, ওকে, তারা প্রতিষ্ঠানে একটা বোর্ড গঠন করছে। বোর্ড তার একটা সমস্যা সমাধান করবে, সমস্যা সমাধান, ও তারা বোর্ড কি করবে? সমস্যা সমাধান করে এবং বৈঠকে বসবেন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। প্লাস বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেয়। তাহলে এইটা কোন ধরনের সংগঠন? দেখি কে কে উত্তর দিতে পারেন। যেই ক্ষেত্রে প্রধান নির্বাহীকে সাহায্য করার জন্য এক বা একাধিক বিশেষজ্ঞ কর্মী থাকেন, তাকে বলা হয় সরল রৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। তাকে কি বলা হয়? সরল রৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। আর এটা দেখেন, সমস্যা সমাধান ও বৈঠকে আলোচনার সিদ্ধান্ত।
এটা হচ্ছে কমিটি সংগঠন। ইজ ইট ক্লিয়ার? আজকে ক্লাস শেষ করেন, কালকের বিকালটা দেখবো ইনশাল্লাহ। ক্লিয়ার? ওকে, তারপর আসেন, তাহলে আমাদের উত্তরগুলো হচ্ছে কি? ওকে, একটা হচ্ছে আমাদের এই সরলরৈখিক ও পদস্থ কর্মী, একটা হচ্ছে কমিটি। এবার এটা দেখেন, এটা একটু কঠিন আছে। সরকার দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থের দিক বিবেচনা করে 3 বছরের মধ্যে কর্ণফুলী ট্যানেল সংস্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। কর্ণফুলী ট্যানেল যে অবস্থা বিবেচনা করে পরিকল্পনা করা হয় তা সব সময় নাও মিলতে পারে। এই লাইনটা বুঝেন, যে অবস্থা বিবেচনা করে পরিকল্পনা গ্রহণ করা হয় তা সব সময় নাও মিলতে পারে। তাই ভবিষ্যৎ ভবিষ্যৎ অবসর পরিবর্তন হলে, অপশন না, সরকার পরিবর্তন হলে, মানে সময় পরিবর্তন হলে, সবকিছু পরিবর্তন হলে পরিকল্পনার সংশোধন সহ কর্তৃপক্ষ করণীয় ঠিক করে নেন। ফলে যথাসময়ে কর্ণফুলী ট্যানেলটি কাজ নির্মাণ শেষ হবে। আচ্ছা বলেন তো, এই যে কর্ণফুলী ট্যানেল, এটা কোন ধরনের, এই কর্ণফুলী ট্যানেলটা কোন ধরনের পরিকল্পনা? দেখেন, এই যে উদ্দীপকের ভিত্তিতে কর্ণফুলী ট্যানেল স্থাপন কোন ধরনের পরিকল্পনা? পরিকল্পনার যে বৈশিষ্ট্যটি ভবিষ্যৎ অবস্থার পরিবর্তন সহজ করে তোলে তা কি? পারবেন কিনা দেখেন। আচ্ছা, কর্ণফুলীর সাথে আরো দুটা বলি, পদ্মা সেতু, মেট্রো রেল বা এই কর্ণফুলী ট্যানেল, এগুলো কোন ধরনের পরিকল্পনা? মেয়াদ ভিত্তিকে মধ্যমেয়াদী তা ঠিক, কিন্তু আসলে এগুলো তো আসলে বারবার করবে না, একবার একটা উদ্দেশ্য অর্জনের জন্য করা হয়, নাকি প্রতি বছর বছর কর্ণফুলী ট্যানেল তৈরি করবে? একবার। এটা, এইটা এবং এইগুলো একার্থক পরিকল্পনার অন্তর্ভুক্ত। একার্থক। আচ্ছা, পরিকল্পনার কোন বৈশিষ্ট্য ভবিষ্যৎ অবস্থা পরিবর্তনের সহজ করে তোলে? এই যে পরিবর্তন, তার মানে হচ্ছে একটা নমনীয়তার গুণ। নমনীয়তার গুণ পরিবর্তিত পরিস্থিতিকে সহজ করে তোলে। কর্ণফুলী ট্যানেল তৈরি করতে কোনো ঝামেলা হইলে, সময় পরিবর্তনের সমস্যা হইলে তার সাথে অ্যাডজাস্ট করতে পারবে। যেমন আপনাদের মার্কেটিং পরীক্ষা হয় নাই, পরে সামনে হবে, আপনাদেরকে কি করতে হবে? এই মার্কেটিং পরীক্ষার আগে অ্যাডজাস্ট করে নিতে হবে, আপনার মধ্যেও নমনীয়তার গুণ আনতে হবে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? তাহলে আমি তারপরে সৃজনশীলে যাব। নমনীয়তা এবারে বুঝতে পারছেন? একজন তো নমনীয়তা না বুঝতে পারেন নাই। ইস্কমনি, ইস্কমনি নাকি ঈশামনি হবে, যাই হোক, এই নমনীয়তার গুণ হচ্ছে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর যোগ্যতা। যেমন পরিকল্পনার মধ্যেও এই গুণটা থাকলে কি হয়, পরিকল্পনার মধ্যে কোনো চেঞ্জ আনতে চাইলে তার সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। বুঝতে পারছেন? এখানে এটা বলছে, যে এখানে এটাই বলছে যে ভবিষ্যৎ অবস্থার পরিবর্তন হলে তা সংশোধন করে কর্তৃপক্ষ করণীয় ঠিক করে ফেলেন। ভীষণ কি? ভীষণ হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এটা দেখেন, বিকন ফার্মাসিউটিক্যালস একটি বৃহৎ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। জনাব মতিন অন্যতম পরিচালক হিসাবে প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ, তিনি হচ্ছে পরিচালক, তিনি কি করেন? উদ্দেশ্য নির্ধারণ ও নীতি প্রণয়ন প্রক্রিয়ার সাথে জড়িত। ওকে,
অপরদিকে জনাব রাতিন রাতিন প্রতিষ্ঠানের নির্ধারিত পরিকল্পনা ও নীতি কৌশল মাঠ পর্যায়ে বাস্তবায়ন মুখস্থ করেন। বলেন নীতি নির্ধারণ করেন, এই যে উদ্দেশ্য নির্ধারণ ও নীতি নির্ধারণ করেন কারা? মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেন কারা? কোন স্তরের ব্যবস্থাপকরা? উচ্চ স্তরের ব্যবস্থাপক। আর মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়ন করে হচ্ছে নিম্ন স্তরের ব্যবস্থাপক। উচ্চ স্তরের ব্যবস্থাপক প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ, লক্ষ্য নির্ধারণ, মানসিক কাজ বেশি করেন। নিম্ন স্তরের ব্যবস্থাপকরা প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের কাজগুলো মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়ন করে কর্মীদের সাথে সরাসরি সম্পৃক্ত থেকে কাজগুলো সরাসরি বাস্তবায়ন করে। এদের কারিগরি দক্ষতাটা বা শারীরিক কাজটাকে বেশি করতে হয় নিম্ন স্তরের, আর মানসিক কাজ বেশি করে উচ্চ স্তরে। ইজ ইট ক্লিয়ার অর নট? বলেন এম আই ক্লিয়ার টু ইউ? সহজ, এগুলো আসবেন একবারে 7-এ 7, 10-এ 10। হ্যাঁ, এগুলো তো সহজ সৃজনশীল। ভেরি গুড, অনেকেই উত্তর পাচ্ছেন। আশা মেঘলা, আখি, ওকে। এগুলো ধরতে পারলে তো আর আটকানোর কথা না। আপনার তো 11টা সৃজনশীল পারা লাগবে না, আপনার শুধু 7টা সিকিউ পারলেই হবে। ঠিক আছে, ওকে। এটাই বলছে যে মাতিন কোন স্তরের, আর ওই যে পরিকল্পনা বাস্তবায়নে রাতিন, মাতিন হচ্ছে উচ্চ, রাতিন হচ্ছে নিম্ন। পরিকল্পনা বাস্তবায়নে তার অবদানই বেশি থাকে। ব্যবস্থাপনা সার্বজনীন বলতে কি বোঝায়? সব কাজে ব্যবস্থাপনা জ্ঞান আছে। আবারও বলছি, সব কাজ মানে সকল কাজে ব্যবস্থাপনার জ্ঞান আছে। পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যে কোনো কাজ করেন না কেন, পরিকল্পনা প্রণয়ন, তারপরে নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ সব লাগবে। এই কারণে ব্যবস্থাপনাকে বলা হয় সর্বজনীন। ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল। সক্রেটিস খ্রিস্টপূর্ব 2500। এই কথাগুলো লেখা দিলে স্যারা বলবো ওরে বাবা এই তো অনেক ভালো স্টুডেন্ট, এই ইংলিশও লেখছে, ম্যানেজমেন্ট ইউনিভার্সাল এই কথাটা লেখছেন, স্যারেরা খুশি হয়ে যাবে। আপনাকে 1000 খাতা থেকে একটু অন্যরকম ভাবে চিন্তা করবে, এটাই হচ্ছে কৌশল, আপনার খাতা দিয়ে আপনাকে চেনানো। বুঝতে পারছেন? স্যারেরা আবার নাম্বার দিবে না, তখন স্যারেরা দেখে ভয় পেয়ে যাবে, বলবো এই তো অনেক ভালো স্টুডেন্ট। মিস্টার গৌতম একটি সিমেন্ট উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রতিটি বিভাগের উদ্দেশ্যে পরিকল্পনা তৈরি করা হয়। সেই মোতাবেক প্রতিটি বিভাগের কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন এবং বিভাগগুলোর কাজের সমন্বয় করেন। তিনি নির্ধারিত সময় শেষ হওয়ার পূর্বেই আবার পরিকল্পনা করেন, শেষের আগে আবার পরিকল্পনা করেন। তার এই কার্যক্রমের জন্য প্রতিষ্ঠানটি খুব দ্রুত সফল হচ্ছে। এখন প্রশ্নটা কি বলছে দেখি। প্রশ্ন, মিস্টার গৌতমের পরিকল্পনাটি কোন ধরনের? আচ্ছা, মিস্টার গৌতমের পরিকল্পনায় যে সকল হওয়ার জন্য আদর্শ পরিকল্পনার মূলত কোন বৈশিষ্ট্য দায়ী সফল হওয়ার জন্য? সফল হয়েছে যে। আর এটা কোন ধরনের পরিকল্পনা? পরিকল্পনা দরকার আরেকবার দেখেন কি বলছে। নির্দিষ্ট সময়ের জন্য প্রতিটি বিভাগের উদ্দেশ্যে উদ্দেশ্য পরিকল্পনা তৈরি করা হয়। প্রতিটি বিভাগ, যেমন আপনার প্রতিষ্ঠানের ক্রয় বিভাগ আছে, আপনার প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগ আছে, আপনার প্রতিষ্ঠানে উৎপাদন বিভাগ আছে, HRM বিভাগ আছে। এই বিভাগের জন্য তিনি আলাদাভাবে পরিকল্পনা তৈরি করেন। সেই মোতাবেক প্রতিটি বিভাগের কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন এবং বিভাগগুলোর কাজের সমন্বয় করেন। এই বিভাগগুলোর, এটা কোন ধরনের পরিকল্পনা? ওকে, যেহেতু বলছে বিভাগের কথা বলছে, এটা আপনারা উত্তর দিবেন হচ্ছে বিভাগীয় পরিকল্পনা। বিভাগীয় পরিকল্পনা, প্রতিটা বিভাগের জন্য আলাদা আলাদা পরিকল্পনা। পরে দেখেন, নির্ধারিত সময় শেষ হওয়ার পূর্বেই আবার পরিকল্পনা করেন। একটা পরিকল্পনা শেষ হয়েছে, সাথে সাথে আরেকটা পরিকল্পনা, তার মানে কি পরিকল্পনাটা অবিরাম বালে চলতে থাকবে, সেটাকে বলা হয় নিরবিচ্ছিন্নতা।
একটা পরিকল্পনা অর্জন করছেন, আরেকটা করে ফেলবেন সাথে সাথে। নিরবিচ্ছিন্নতা অর্থাৎ যতদিন প্রতিষ্ঠান থাকবে ততদিন পরিকল্পনা চলতে থাকবে, একটা পরিকল্পনা শেষ হবে আরেকটা পরিকল্পনা শুরু, একটা শেষ আরেকটা শুরু। নিরবিচ্ছিন্নতা, ঠিক আছে? যে নির্ধারিত সময় শেষ হওয়ার পূর্বেই আবার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনেক গুণাগুণ আছে, বিশেষ করে আসে হচ্ছে এই নিরবিচ্ছিন্নতাটা আসে মোটামুটি, তবে নমনীয়তাটা বেশি আসে, পরিবর্তিত পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করা। আর এটা একটা শেষ হবে আরেকটা শুরু করা। নিরবিচ্ছিন্নতা নীতি দেখছেন? হ্যাঁ, বিভাগীয় পরিকল্পনা। এই দূরদর্শিতা আবার আরেক জিনিস। দূরদর্শিতা হচ্ছে সামনে কি হবে, চাহিদা কি বাড়বে না কমবে, বাংলাদেশের অবস্থা 26 সালে কি হবে সেটা আপনি এখন থেকে বুঝতে পারছেন, সেটা দূরদর্শিতা। হ্যাঁ, ভবিষ্যৎকে দেখায়, এটা আবার এখানে আসবে না, এটা কিন্তু দূরদর্শিতা বোঝাচ্ছে না। ভেরি গুড। নিরবিচ্ছিন্নতা রেফ ইমাম রোহান, মাহমুদুর রহমান, মানিশা আক্তার, ভেরি গুড। আচ্ছা, তারপরে আসেন এটা দেখেন, মিস্টার হাবিব একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। তিনি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পনা করেন, এতে তার কর্মভার বেশি হয়। নির্দিষ্ট, আচ্ছা, কিন্তু বিশেষ কোনো সমস্যা সমাধানে, আবার বিশেষ কোনো সমস্যা সমাধানে ওই পরিকল্পনা সহায়তা করে, ওই পরিকল্পনা মানে বিশেষ সমস্যা। অন্যদিকে মিস্টার হাসান প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক, তিনি তার বিভাগের পৌনপুনিক, মানে একই রকম, এটা হচ্ছে একই রকম, একই রকম কাজ, পৌনপুনিক সমস্যার সমাধানের উদ্দেশ্যে সকলের ব্যবহারের জন্য পরিকল্পনা করেন, এতে কর্মভার কম হয়, এতে কর্মভার কম হয়। আচ্ছা, কর্মভার বেশি হয় কোন ধরনের পরিকল্পনায়, যেটা বিশেষ বিশেষ কাজের জন্য করা হয়। আর কর্মভার কম হয় কোন ধরনের পরিকল্পনায়, যেটা আমাদের পৌনপুনিক কাজের জন্য ব্যবহার করি। দেখি কে বলতে পারেন, ইজি, একেবারে ইজি কিন্তু। এই কমিটি আসলে এদের সংগঠন না। আপনারা কোনার সাথে কিসের সাথে কি মিলান? প্রশ্ন দেখেন, মিস্টার হাবিবের পরিকল্পনাটি কোন ধরনের পরিকল্পনা? ব্যয় সংকোচনের নীতিতে উদ্দীপকের কার পরিকল্পনাটি উত্তম? কোন পরিকল্পনা? এই পরিকল্পনা পরিকল্পনা, এখানে কোনো সংগঠন দিবেন, মাইক দিবেন, প্রশ্ন বলছে কোন পরিকল্পনা, দেখেন হ্যাঁ কোন পরিকল্পনা। এই দেখেন, বিশেষ সমস্যা বিশেষ কাজ করবেন, সেটা হচ্ছে সংগঠিতকরণের যে কমিটি সংগঠন উপযুক্ত কমিটি, ঠিক আছে, ওইটা অন্য কমিটি সংগঠনের ক্ষেত্রে। কিন্তু এখানে বলছে কি, যে নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য এবং কর্মভার বেশি হয়, আর তবে বিশেষ সমস্যা সমাধানের জন্য উপযুক্ত। নির্দিষ্ট উদ্দেশ্য অর্জন, নির্দিষ্ট উদ্দেশ্য অর্জন, বিশেষ সমস্যা সমাধান। এগুলো লেখার মাধ্যমে আপনাদের একটু মনে থাকে বেশি, আমি বুঝি এগুলা, কারণ আমি তো একটা স্টুডেন্ট, কারণ এই যেভাবে লেখা লেখা পড়াইলে মাথায় একটু বেশি থাকে। কর্মভার বেশি হয়, এটা হচ্ছে একার্থক, একার্থক পরিকল্পনা। এছাড়া আরেকটা হচ্ছে যে পৌনপুনিক কাজ, মানে একই রকম কাজ, পৌনপুনিক কাজ, কর্মভার লাঘব, এগুলো হচ্ছে আমাদের স্থায়ী পরিকল্পনা, এগুলো স্থায়ী পরিকল্পনা।
যেমন ক্লাসের রুটিন সবসময় একই রকম থাকবে। আর একাত্ম পরিকল্পনা, যেমন পদ্মা সেতু নির্মাণ করলেন, এটা একটা উদ্দেশ্য অর্জনের জন্য করা হয়। আচ্ছা, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তারপর আসেন মিসেস আরুফা একটি ভোগ্য পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানের নির্বাহী। ভোগ্য পণ্য, তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন, তবে প্রয়োজন হলে তিনি একজন নির্ধারিত উপদেষ্টার সহায়তা নেন। প্রয়োজন হলে প্রতিষ্ঠানে ব্যবসায়ী ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় তিনি বিভিন্ন বিভাগ চালু করেন এবং প্রতিটি বিভাগে বিভিন্ন বিভাগ, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, প্রতিটি বিভাগে দক্ষ ব্যবস্থাপক নিয়োগ দেন। আবার কখনো কখনো উপদেষ্টাকে বাদ দিয়ে বিভাগীয় ব্যবস্থাপকের সাথে আলোচনা করে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। এতে প্রতিষ্ঠানের উন্নতি ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। একটু জটিল আছে এটা, প্রশ্ন কি কি দেখে নেই। মিসেস আরুফার প্রতিষ্ঠানে প্রথম পর্যায়ের সংগঠন কাঠামোটি ব্যাখ্যা করো এটা। ওকে, তারপরটা কি আমাদের আছে, বিশেষায়নের দৃষ্টিকোণ। বিশেষায়ন মানে কি জানিস? মানে হচ্ছে এটা এরকম, আপনি এক কাজ বারবার করবেন, এই বারবার কাজ করার ফলে আপনি ওই কাজটায় দক্ষ হয়ে যাবেন। এটা হচ্ছে বিশেষায়নের দৃষ্টিকোণ। তো প্রথমটা কি হবে, দ্বিতীয়টা কি হবে? ওকে, একটা একটা করে দেখি আমরা। ওকে, তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন, প্রয়োজন হলে নির্ধারিত উপদেষ্টার সহায়তা নেন। আবার তিনি একজন নির্বাহী, উপদেষ্টা থাকে, মানে তিনি নির্বাহী। বিষয়টা হচ্ছে এরকম, নির্বাহী মাঝে মধ্যে তাকে সাহায্য করার জন্য উপদেষ্টা থাকেন। উপদেষ্টা থাকেন কিসের জন্য? সাহায্য করার জন্য উপদেষ্টা থাকে। আচ্ছা, এরপরে বিশেষায়নের নীতি অনুসরণ করা হয় কোন সংগঠন কাঠামোতে? এমসিকিউ আসে। কার্যভিত্তিক সংগঠন, কাঠামো কি হবে? কার্যভিত্তিক সংগঠন কাঠামোতে। ক্লিয়ার? এটা কি হবে? কার্যভিত্তিক সংগঠন কাঠামো। এই ম্যাট্রিক্স না, ম্যাট্রিক্সে বিশেষায়নের নীতি অনুসরণ করা হয় না। ম্যাট্রিক্স সংগঠনে দ্বৈত অধীনতার পরিলক্ষিত হয়। ম্যাট্রিক্স সংগঠনে দ্বৈত অধীনতা পরিলক্ষিত হয়। আর কোনো সমস্যা কারো এটাতে? ক্লিয়ার? ওকে, তাহলে আসি আমরা তারপরটা দেখেন। এই যেটা, এটা একটু কঠিন আছে, একটু জটিল আছে। এটা কি হবে বলেন? ব্যবস্থাপনা পরিচালক, সাধারণ ব্যবস্থাপক, উপব্যবস্থাপক, সহকারী মহাব্যবস্থাপক। ওকে, এটাই এই সংগঠন দ্বারা সুনির্দিষ্ট দায়িত্ব ও কর্তৃত্ব নির্ধারিত থাকে। ঊর্ধ্বতনের আদেশ নির্দেশ অমান্য করার প্রবণতা নেই, ফলে প্রতিষ্ঠানটির কেউ কাজে ফাঁকি দেয় না, তাই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে চলছে। এটা কোন ধরনের সংগঠন কাঠামো বলেন তো দেখি, কে বলতে পারেন এটা? এটা কোন ধরনের সংগঠনের কাঠামোর সাথে সম্পর্কিত?
চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়লে ভালো হয়, পড়িয়েছি তো, চ্যাপ্টার বাই চ্যাপ্টারও পড়ানো শেষ হয়েছে, একদম অধ্যায় ভিত্তিক সব পড়িয়েছি, চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়িয়েছি। ক্লাসটা দেখতে চাইলে আমি ক্লাসটা আপনাকে লিংক দিয়ে দিচ্ছি, যেটা চ্যাপ্টার বাই ক্লাসের সব দেওয়া আছে, কিন্তু সব চ্যাপ্টার বাই চ্যাপ্টার আগে পড়িয়েছি, কারণ চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়াইছি, গতকাল রাত্রে এমসিকিউ পড়িয়েছি, তারপরে আমি এখন এটা পড়াচ্ছি। ওকে, ক্লাসটা দিয়ে দিলাম, দেখে নিয়েন যে চ্যাপ্টার বাই চ্যাপ্টার ক্লাসের যে ক্লাসের লিঙ্কটা সেটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে দিলাম, অমিত কর্মকার, দেখেন। ওকে, তারপরে আসি আমরা। ওকে, হ্যাঁ, এটা সরলরৈখিক, এটা বুঝবেন সবাই। ওকে, সাংগঠন কাঠামোটি কোন ধরনের? সরলরৈখিক, একদম সরলরৈখিক আকারে উপর থেকে নিচে নেমে আসতেছে, সরলরৈখিক, কোনো উপদেষ্টা নাই সহায়তা করার জন্য। সুন্দরভাবে চালানোর ক্ষেত্রে সংগঠনের কোন বিষয়টিকে গুরুত্ব আরোপ করা হয়েছে? দেখেন তো কোন বিষয়টি। কেউ ফাঁকি দেয় না, তাই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে চলছে। আচ্ছা, এটা তো বুঝতে পারছেন, তিনি দায়িত্ব ও কর্তৃত্ব নির্ধারিত থাকে, ফলে ফলে ঊর্ধ্বতনের আদেশ নির্দেশ অমান্য করার প্রবণতা নাই। সংগঠনের দ্বারা দায়িত্ব এবং কর্তৃত্ব সুনির্দিষ্ট থাকে, তাহলে এটা কিভাবে চলছে বলেন তো? ওকে, সুনির্দিষ্ট দায়িত্ব কর্তৃত্ব নির্ধারণ করে দিয়েছেন। এই সৃজনশীলটা একটু চিত্র আসছিল, যারা এখনো বুঝতে পারেন এই বলছি, যেই সংগঠন কাঠামো থেকে সরলরৈখিক মানে রেখাটা মানে আপনার প্রতিষ্ঠানের যে উপর থেকে নিচু পর্যায়ে ধাপে ধাপে নেমে আসবে, ওই নির্বাহীকে সাহায্য করার জন্য কোনো প্রকার সাহায্যকারী বা বিশেষজ্ঞ কর্মী থাকবে না, তাকে বলা হয় সরলরৈখিক সংগঠন কাঠামো। তাকে কি বলা হয়? সরলরৈখিক সংগঠন কাঠামোতে। ওকে, এটা একদম মানে একদম সহজভাবে বলে দিলে যে তিনি কি করছেন, সুনির্দিষ্ট দায়িত্ব কর্তৃত্ব থাকে, তাহলে সুনির্দিষ্ট দায়িত্ব এবং কর্তৃত্ব একেবারে কার্যটা সুন্দরভাবে বিভাজন করে দেওয়া আছে, কার কি দায়িত্ব কার কি কর্তব্য। এটা নীতিটা হচ্ছে কার্য বিভাজন, কাজকে ভাগ করে সবার দায়িত্ব সবার কর্তব্য সুস্পষ্ট করে দেওয়া, যেন কাজে ফাঁকি দিতে না পারে, সুস্পষ্ট। এই নাজমুল স্যার অ্যাকাউন্টিং পড়াবে, শহীদ স্যার ফিনান্স পড়াবে, সম্রাট স্যার ম্যানেজমেন্ট পড়াবে, সুনির্দিষ্ট, কাজে ফাঁকি দিতে পারবে না। ঠিক আছে, এই হচ্ছে দেখেন এটা কোন বিষয়টিকে, কার্য বিভাজনের নীতিকে গুরুত্ব দিচ্ছেন, কার্য বিভাজন নীতিটাকে। যদি নীতিও বলে নাকি কাজটাকে বিভিন্ন ভাগে ভাগ করে দায়িত্ব কর্তব্য সুস্পষ্ট করে দেওয়াটা, ওই কার্য বিভাজন নীতিটাই, নীতিটা বললে কার্য বিভাজন নীতিটাই দিতে পারতাম, বা এটা দিলে ভালো হইতো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। হুম, তারপর আসেন, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডের 23 সালের। দেখেন, এটা ক্লাসের পরে আবার দিয়ে দিব, আমি ক্লাসের পরে সব আপলোড করে দিব। মিসেস মমতাজ ও মিসেস শাহানাজ দুই বান্ধবী, তারা একই প্রতিষ্ঠানে কাজ করেন। মমতাজ প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ এবং সেই অনুযায়ী অধস্তনদের নির্দেশনা দেন। শাহানাজ প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য কর্মীদের নির্দেশনা দেন, কাদের? কর্মীদের, এবং তত্ত্বাবধান করেন, ফলে প্রতিষ্ঠানটি দ্রুত সফলতা পাচ্ছে। একজন করে কি, প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ করেন, আর ওই তার সেই অনুযায়ী কাজ অন্যদেরকে নিচেদেরকে কাজ দেন, আর আরেকজন শাহানাজ করেন কি, কর্মীদের নির্দেশনা দেন। ওকে, কর্মীদের নির্দেশনা দেন কোন ধরনের ব্যবস্থাপক? উদ্দেশ্য, লক্ষ্য, নীতি নির্ধারণ করেন কোন ধরনের ব্যবস্থাপক? এটা আপনারা বলেন। তা আমরা জানি কর্মীদের নির্দেশনা দেন নিম্ন স্তরের ব্যবস্থাপকরা,
লক্ষ্য নির্ধারণ করেন উচ্চ স্তরের ব্যবস্থাপকরা। ইজ ইট ক্লিয়ার? এত ভাঙা ভাঙা পড়াইতেছি, তারপর যদি না পারেন কিন্তু খারাপ লাগবে খুব। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসেন ওকে নিম্ন। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন এটা? তাহলে আমরা বলতে পারি কি, এই যে মমতাজ উচ্চ স্তরের ব্যবস্থাপক, শাহনাজ নিম্ন স্তরের ব্যবস্থাপক। কমিটি কেন করা হয়? বিশেষ সমস্যা সমাধান। বাজেট কি? পরিকল্পনা সংখ্যাত্মক প্রকাশ। ওকে, এটা একটু দেখেন। মিস্টার সোহেল একটি বৃহৎ আকার হাঁস মুরগির খামারের মালিক। তিনি খামারের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে শ্রমিকদের কঠোরভাবে দিক নির্দেশনা দেন। এই সবাই কাজ কঠোরভাবে ঠিকভাবে করবেন। শ্রমিকরা দিক নির্দেশনা মেনে চলে। শ্রমিকদের মতামত গ্রহণে তিনি সোহেলের কোনো আগ্রহ দেখা যায় না। শ্রমিকদের মতামত গ্রহণে সোহেলের কোনো আগ্রহ দেখা যায় না। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এবং কাজের অমনোযোগিতা হয়ে পড়ে। খামারটি লোকসানের সম্মুখীন হয়। এমতাবস্থায় মিস্টার শ্রমিকদের মতামত, পরামর্শ ও অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি নিয়ে চিন্তিত। প্রথমত দেখেন, কঠোরভাবে নির্দেশনা দেন। এই কাজ যদি না করো চাকরি নট, চাকরি নট, বা জোর করেন বা বাধ্য করেন, চাপ প্রয়োগ করেন। ওকে, এবং তিনি আগ্রহ দেখায় না শ্রমিকদের মতামত গ্রহণে। তোমাদের কোনো দামই নাই, তোমাদের মতামত নিব না আমি, তোমরা যা বলছি তাই করবা, জোর করে কাজ আদায় করে। এই ধরনের নির্দেশনা কোনটা? পরবর্তীতে কি হয়েছে? এমতাবস্থায় মিস্টার শ্রমিকদের মতামত, পরামর্শ ও অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বিষয়টি নিয়ে চিন্তিত। প্রশ্ন, উদ্দীপকে মিস্টার সোহেল কোন ধরনের নেতৃত্ব অনুসরণ করেন? উদ্দীপকে খামারটির লোকসান বন্ধে যে ধরনের নেতৃত্ব প্রয়োজন তিনি যেটা করেন, কঠোরভাবে নির্দেশনা দেন, কঠোরভাবে নির্দেশনা দেন এবং কারো মতামত নেন না। আচ্ছা, অন্যদিকে দেখেন বলছে, তাহলে এটা কি হচ্ছে আমাদের? এটা হচ্ছে স্বৈরতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, যেখানে নেতা একাই সিদ্ধান্ত নেন, কারো মতামত নেন না। লোকসান বন্ধে কি করতে হবে? পরামর্শ নেওয়া, মতামত নেওয়া, এজন্য গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করতে হবে। স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিপরীত নেতৃত্ব হচ্ছে গণতান্ত্রিক। স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিপরীত নেতৃত্ব হচ্ছে গণতান্ত্রিক। ক্লিয়ার? এটা কি হবে? গণতান্ত্রিক নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব। ওকে, ভেরি গুড। জাহিদুল, নাফিজুল, সঞ্জিদা। বলছে কি, নেতৃত্ব ছাড়া দলবদ্ধ প্রচেষ্টা অসম্ভব। একসাথে কাজ করতে গেলে নেতৃত্বের গুরুত্ব আছে। নেতা কাজ সব লোক মানে গোষ্ঠীর কাজকে দলবদ্ধ করে। মিস্টার আলম, এরপর কয়টা আছে? আছে আর বেশি নাই, অল্প কয়েকটা আছে, আর 7-8টার মতো, 6-7টার মতো আছে। আর সোহেল, তারপরে পড়াইছি কোনটা? আলম। ওকে, আলমেরটা। মিস্টার আলম একটি প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। তিনি লক্ষ্য করলেন প্লাস্টিকের চাহিদা, দেখেন পণ্যের চাহিদা, প্লাস্টিক পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটা তিনি লক্ষ্য করছেন। তার মানে তার লক্ষ্যের ক্ষমতা ভালো বা বুঝার। তিনি প্লাস্টিক পণ্য দ্বিগুণ উৎপাদনের জন্য প্রয়োজনীয় মূলধন বিনিয়োগ করেন। কয়েক বছরের মধ্যে তিনি প্রচুর লাভ করেন এবং প্লাস্টিক পণ্য শিল্পের কর্ণধার হয়ে যান। তার প্রতিষ্ঠানের কর্মীগণ তার মাসের প্রথম দিনেই বেতন পেয়ে থাকেন, তাই কর্মীগণ খুশি মনে উৎপাদন কাজে নিয়োজিত থাকে। আচ্ছা, প্রশ্নটা আগে দেখেন কি বলছে। এখানে বলছে যে
উদ্দীপকের সুষ্ঠু উৎপাদনের জন্য ব্যবস্থাপনার কোন নীতির কথা বলা হয়েছে? সুষ্ঠু উৎপাদনের জন্য। আচ্ছা, পরে বলছে কি, উদ্দীপকের বর্ণিত প্রতিষ্ঠানে উৎপাদন দ্বিগুণ করার জন্য ব্যবস্থাপনার যে গুণটি ফুটে উঠেছে, দ্বিগুণ। প্রথমে দেখেন, এই যে তিনি যে দ্বিগুণ করছেন, এই জন্য কোন গুণ, এই গুণটা কি? যেখানে আপনার পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে তিনি আগেই বুঝতে পারছেন, যে পণ্যের চাহিদা বাড়তে পারে সামনে। আরেকটা, তিনি মাসের প্রথমে বেতন পেয়ে থাকেন, কর্মীদের খুশি রাখেন, বেতন দিয়ে দেন দ্রুত, বেতন নিয়ে ঘুরান না। এমসিকিউ পিডিএফ তো দিয়েছি আপনাদের, তারপর আপনাদের এত সমস্যা হয় কেন? এমসিকিউ পিডিএফ তো দেওয়া হয়েছে, এমসিকিউ পিডিএফ দিছি না আমি? দিছি তো। বলেন এটা উত্তর কি হবে? এটা তিনি এই যে পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটা কোন ধরনের গুণ বোঝার? আর যে কর্মীদের মাসের প্রথমেই বেতন দিয়ে দেন, এটা কোন ধরনের নীতি? তারপর দেখেন, আমি আজকে একটা ক্লাসটা শেষ হোক, ক্লাস শেষ হলে আমি একবারে সব দিয়ে দিব আপনাদের, ক্লাসটা শেষ করতে দেন তারপরে। হ্যাঁ, এটা কি হবে? হ্যাঁ, শোনেন, কর্মীদের এই যে পারিশ্রমিকের বিষয়টা বলা আছে, এটা হচ্ছে পারিশ্রমিকের নীতি। মাসে তিনি বেতন পেয়ে থাকেন, পারিশ্রমিকের নীতি, যোগ্যতা দক্ষতা অনুযায়ী নিয়মিত পারিশ্রমিক দিয়ে দেওয়া, এটা কি হবে? পারিশ্রমিকের নীতি। আর পরেরটা হচ্ছে কোন ধরনের গুণ? এই গুণটা হচ্ছে আমাদের পারিশ্রমিকের নীতি, পারিশ্রমিক। আর দ্বিগুণ করার জন্য তার যে গুণটা, দূরদর্শিতা, ভবিষ্যতে কি হবে আগে থেকেই বুঝতে পারা। পারিশ্রমিকের নীতি, ন্যায্য পারিশ্রমিকের নীতি, আর দূরদর্শিতার গুণ, গুণটা হচ্ছে দূরদর্শিতা। কালকে ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার পরীক্ষায় কোন সৃজনশীল আসবে, যদি আমি এটা বুঝতে পারি তাহলে আমার দূরদর্শিতার গুণ আছে, আর আপনিও যদি বুঝতে পারেন আপনার দূরদর্শিতার গুণ আছে। ঠিক আছে, এইটা, এটা যদি না পারেন একবার খবর আছে। এটা কি পরিকল্পনা, এটা কি, এটা এই দুটা কি হবে বলেন? এটা কি, এটা কি? হ্যাঁ, এটা হবে দূরদর্শিতার গুণ। এই দুইটা বলেন, এটা কি কি হবে? সাথে সাত, বাহ খুব ভালো। এটা দেখেন, এই দুটা পারলেন, এটা দুটা যারা পারবেন তারাও সাথে সাত পাবেন। এটা হবে কি, এটা হবে কি? পরিকল্পনার পরের কাজ সংগঠিতকরণ বা সংগঠন, একই কথা, নিয়ন্ত্রণ, সংগঠন, নিয়ন্ত্রণ। তো কি হবে? উদ্দীপকে ক স্থানে ব্যবস্থাপনা কোন কাজ হবে? নিয়ন্ত্রণ। খ স্থানের কাজটি ইঞ্জিন সাদৃশ্য নাকি না? কতে কি আছে, প্রথমে কি আছে? এটা কতে হচ্ছে নিয়ন্ত্রণ, আর খ হচ্ছে সংগঠিতকরণ। হ্যাঁ, ইঞ্জিন সাদৃশ্য মানে হচ্ছে পরিকল্পনা বাস্তবায়নের হাতিয়ার, পরিকল্পনা বাস্তবায়নের হাতিয়ার, এভাবে কথা বানায় লিখবেন আগে। এখন আপনি এটা যদি লেখেন কোনো কারণে, এটা যদি কোনো কারণে আপনি সংগঠিতকরণ ছাড়া এটা যদি আপনি উল্টাপাল্টা একটা ইয়ে দেন, প্রেষণা দেন, তাহলে আপনি যত সুন্দর করে লেখেন না কেন শূন্য দিবে। এগুলো মৌলিক ভুল, এগুলোতে নাম্বার দিবে না। ওকে, মিস্টার মাসুম একটি দুগ্ধ খামার স্থাপন করেছেন, সকল প্রকার আয়োজন সম্পন্ন করে তিনি 900 লিটার দুধ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। এটা হচ্ছে আদর্শ মান, আদর্শ মান। কিন্তু মাস শেষে দেখলেন 700 লিটার দুধ উৎপাদিত হয়েছে, তাহলে ঘাটতি কত? 200 লিটার ঘাটতি, ঘাটতি। পরবর্তীতে নিবিড় পর্যবেক্ষণ করে দেখলেন যে কর্মীরা দুধ কৌশলে সরিয়ে ফেলে, তিনি 2 জন কর্মী ছাঁটাই করে নতুন লোক নিয়োগ দিলেন। বলেন প্রশ্নটা দেখেন বুঝতে পারছেন কিনা?
উল্টা পাল্টা কমেন্ট করেন না, ক্লাসে একটু ফোকাস করেন। ওকে, প্রশ্ন কি, মিস্টার মাসুম নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কোন ধাপ অবলম্বন করে উৎপাদনের মাত্রা কম হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন? মিস্টার মাসুম ব্যবস্থাপনার যে কাজটি যথাযথভাবে সম্পন্ন করেছেন উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ করো। ওকে, তিনি করছেন কি, দুইজন কর্মীকে ছাঁটাই করছেন। শোনেন, আমরা জানি কি, তৃতীয় ধাপ আছে না একটা, তৃতীয় ধাপ আদর্শ মানের সাথে প্রকৃত কার্যফল তুলনা। আদর্শ মানের সাথে তুলনা করবেন, তার মানে ঘাটতি 200 একক ঘাটতি। তাহলে এই যে ঘাটতিটা, আদর্শ মান নির্ধারণ একটু বুঝায় দেই, একবার একটু বুঝায় দেই, কারণ শেষ সৃজনশীল তো, একবার বুঝায় দেই। প্রকৃত কার্যফল পরিমাপ আদর্শ মানের সাথে তুলনা, বিচ্যুতির কারণ নির্ণয় ও মূল্যায়ন, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। এটা শিখে নেন, এটা পরীক্ষায় আসবে 100%। আদর্শ মান নির্ধারণ 900 লিটার, প্রকৃত কার্যফল পরিমাপ 700 লিটার। আদর্শ মানের সাথে তুলনা করবেন, হ্যাঁ, 200 ঘাটতি। বিচ্যুতির কারণ নির্ণয়, দুধ সরিয়ে ফেলেন। সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ, কি করছে, চাকরিচ্যুত করছে, চাকরি বাতিল করছে। নতুন কর্মী নিয়োগ। দেখছেন, একটা উদাহরণের সাথে বুঝাই দিলাম। এই হচ্ছে নিয়ন্ত্রণের ধাপ। নিয়ন্ত্রণের ধাপ 100% এখানে আসবে, এখান থেকে প্রশ্ন 100%। গুললি মিস হবে, এখান থেকে সৃজনশীল আসা মিস হবে না। দেখছেন, দুধ চুরি করছে যে, বের করে ফেলছে। আদর্শ মান নির্ধারণ 900 লিটার, প্রকৃত কার্যফল পরিমাপ 700 লিটার, আদর্শ মানের সাথে তুলনা 200, ঘাটতি পাইছি 200, তুলনা ও বিচ্যুতি নির্ণয়, বিচ্যুতির কারণ এবং নির্ণয় ও মূল্যায়ন, দুধ সরিয়ে ফেলছে, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ, চাকরি বাতিল করছে, নতুন কর্মী নিয়োগ। এরকম আসলে কি পারবেন বলেন? ইজ ইট ক্লিয়ার? এরকম সৃজনশীল আসলে কি পারা যাবে? ক্লিয়ার? তাহলে প্রথমটা হবে কি, গয়ের উত্তর হচ্ছে এটা আদর্শ মানের সাথে তুলনা, আর ঘয়ের উত্তর হচ্ছে এটা সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। ওই তো, আদর্শ মানের সাথে তুলনা ও বিচ্যুতি নির্ণয়, ও বিচ্যুতি নির্ণয় একই কথা, বিচ্যুতি নির্ণয়। এটা হচ্ছে বিচ্যুতির কারণ কি, সেই কারণ নির্ণয় ও মূল্যায়ন, কারণ। আর হচ্ছে শুধু বিচ্যুতি নির্ণয়। 900 700 ঘাটতি 200, কি করছে, দুধ ছড়াইছে, কি করব, চাকরি থেকে বাদ দিব, শেষ। এই হচ্ছে আমাদের নিয়ন্ত্রণের পদক্ষেপ 5টি। এগুলো না পারলে এই অধ্যায় বাদ দিয়ে দিতে হবে। জেড আর কয়টা আছে, শেষ হয় না কেন? ওকে, আর দুইটা আছে। তাকে আগে দেখি, জেডটা দেখি, শ্যামলি স্পিনিং আর জেড। স্যার আজকের ক্লাস, আজকে আরো কি ক্লাস নেবেন? এই দুটো শেষ করে নিই, পরে চিন্তা করবো, শরীর টরীর ভালো লাগে না। মিস্টার জেড একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক। তিনি পরিচালনা পর্ষদ করতে গৃহীত লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সুপারভাইজারদের পরিচালনা করেন। কাদের? সুপারভাইজারদের। প্রত্যেক সুপারভাইজার ও ফোরম্যান কর্মীদের নির্দেশ দেওয়ার ক্ষেত্রে তিনি প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যের সাথে
যেন সংঘর্ষিত না হয় সেদিকটা খেয়াল রাখেন, অর্থাৎ প্রতিটি নির্দেশনা যেন একই উদ্দেশ্য বাস্তবায়নে সহায়তা হয় সেদিকে লক্ষ্য রাখেন, ফলে বিনা বাধায় প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জিত হয়। এটা কোন নির্দেশ, বলেন তো এটা কোন ধরনের নীতি? আচ্ছা, তিনি কোন স্তরের ব্যবস্থা, কোন স্তর? তিনি কি করেন? তিনি পরিচালনা পর্ষদ কর্তৃক গৃহীত লক্ষ্যটা ও উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য সুপারভাইজারদের পরিচালনা করেন, তিনি উদ্দেশ্য নির্ধারণ করেন না। ওকে, আমি একটু বুঝাই। প্রশ্ন দেখেন, উচ্চ, মধ্য, নিম্ন। নিম্নে থাকে হচ্ছে ফোরম্যান, সুপারভাইজার, তাদেরকে তাদেরকে যারা পরামর্শ দেয়, তারা হচ্ছে এই মধ্য পর্যায়ের লোক। ঠিক আছে? আচ্ছা, এছাড়া দেখেন মূল নির্দেশনা থাকবে, সেই নির্দেশনার আলোকে পূর্বে যেমন নির্দেশনা মিল ছিল তার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা দিবে। তো এটা হচ্ছে আমাদের গয়ের উত্তর, মধ্য স্তরের লোক। আর ঘয়ের উত্তর হবে নির্দেশের ঐক্যনীতি। আদেশের ঐক্যনীতি হচ্ছে একজন ব্যক্তির আদেশদাতা একজন, তাহলে এটা তো এখানে বলে নাই, এখানে বলছে মূল উদ্দেশ্য থাকে, তার সাথে মিল রেখে সব নির্দেশনাগুলো দিতে হবে। এটা হবে কি নির্দেশের ঐক্যনীতি। দেখেন এটা একটু ভালো করে দেখেন, একটা মূল উদ্দেশ্য তার সাথে মিল রেখে যেন, অর্থাৎ প্রতিটি নির্দেশনা যেন একই উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক হয় সেদিক লক্ষ্য রাখেন। আর সুপারভাইজার ও ফোরম্যান কর্মীদের নির্দেশ দেন, তার মানে তিনি নিজে হচ্ছে মধ্য, আর এই সুপারভাইজার ফোরম্যান তারা হচ্ছে নিম্ন, আর জেট হচ্ছে কি, জেট হচ্ছে মধ্য। ক্লিয়ার? তাহলে আমি তার পরের সৃজনশীল যাব, ক্লিয়ার কিনা বলেন? নির্দেশের ঐক্যনীতি, নির্দেশের ঐক্যনীতি, ভেরি গুড। মনে এবার বুঝতে পারছেন? এবার তো বুঝাই দিলাম ভালো করে। নির্দেশনার ক্ষেত্রে একটা প্রধান নির্দেশনা থাকবে, তার সাথে মিল রেখে আমি সকল নির্দেশনা দিব। পেঁচানো প্রশ্ন তো থাকবেই, সহজ কি থাকবে? তাহলে সবাই A+ পেয়ে যেত। ব্যবস্থাপনা যেমন অনেকে ফেল করে জানেন তো। লাস্ট, শ্যামলী স্পিনিং মিলে হঠাৎ বড় ধরনের অগ্নিকাণ্ড। আচ্ছা বলেন তো অগ্নিকাণ্ড কি? একটা বিশেষ সমস্যা, সব সময় হয় না। বিষয়টি তদন্ত করে দোষীদের চিহ্নিত করার জন্য পরবর্তীতে পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সাধারণ ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক, ফোরম্যান 3 জন মিলে, 1 জন, 2 জন, 3 জন একটি দল গঠন করে। এই স্পিনিং মিলের বিদ্যমান সংগঠন কাঠামোটি, বর্তমানে যে আছে স্পিনিং মিলের সংগঠনটা, এই স্পিনিং মিলের সংগঠন কাঠামোটি সামরিক সংগঠনের আদলে করা হয়। সামরিক সংগঠনে একদম উপর থেকে নিচু পর্যায়ে ধাপে ধাপে আসে, কোনো পরামর্শদাতা থাকে না, যাচ্ছে আইএসপি, ডিসি, ওসি, এসআই এরকম থাকতে পারে। আচ্ছা, তাহলে আমাকে একটু বলেন এই অগ্নিকাণ্ডের জন্য তদন্তটা কি ধরনের সংগঠন? নিঃসন্দেহে কমিটি সংগঠন। এরপর আমাকে একটু বলেন সামরিক সংগঠনের আদলে করা হয় কোন সংগঠন? সরল রৈখিক। এমসিকিউতে বেশি আসে, এটা আসে এমসিকিউতে বেশি আসে। সামরিক সংগঠনকে সরল রৈখিক সংগঠনও বলা হয়, খতে বলে, কারণ সরল রৈখিক সংগঠন, সামরিক সংগঠনে কি হয়, উপর থেকে ক্ষমতা নিচু পর্যায়ে আসে নাই মা, এটা সামরিক সংগঠন। তার সাথে মিল আছে সরল রৈখিক, কারণ এইখানেও ক্ষমতা উপরি পর্যায় থেকে ধাপে ধাপে নিচু পর্যায়ে নেমে আসে। বলেন কি
এইটাকে আমি বুঝাইতে সক্ষম হয়েছি? সামরিক সংগঠন, সরলরৈখিক সংগঠন। আর কোনো প্রশ্ন আছে? একদম ইজি। ওই আরেকটা আছে নাকি আবার? ও আরেকটা আছে, খেয়াল করি নাই, দাঁড়ান দাঁড়ান, আমি ভাবছি শেষ হয়ে গেছে। মিস্টার করিম তার পোশাক শিল্পের 10 জন সুপারভাইজার নিয়ে নিয়োগ দেওয়ার জন্য কর্মীর যোগ্যতা, বেতন, সুযোগ সুবিধা উল্লেখ করে কোম্পানির নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি দেন। এতে ব্যাপক সাড়া পড়ে পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর মিস্টার করিম নিয়োগপ্রাপ্ত সুপারভাইজারদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মানব সম্পদ বিভাগকে নির্দেশ দেন। তো বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে কোন ধরনের উৎস? কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বা বিজ্ঞাপন দেওয়ার মতো। আর দক্ষতা বৃদ্ধির জন্য কি করতে হবে? এজন্য তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করাইতে হবে। আবার পরের প্রশ্নটা করে দেখেন যে মিস্টার করিম সুপারভাইজার নিয়োগ দিবে 10 জন, এই জন্য করছে কি বিজ্ঞপ্তি দিচ্ছে। তো বিজ্ঞপ্তি দিলে কি হয়, বাহিরের লোক থেকে কর্মী আসবে, তারা আবেদন করবে, এটা বাহ্যিক উৎস। ঠিক আছে? আচ্ছা, এরপর নিয়োগ দেওয়ার পর কি করতে হবে? দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এই দক্ষতা বৃদ্ধির জন্য তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি করে কি প্রশিক্ষণ। ক্লিয়ার? এটা একটু দ্রুত বলে দিলাম। সৃজনশীলটা কতগুলো সৃজনশীল করাইছি, তারপরে যদি না পারেন কি আর বলবো বলেন। আর নাই। ক্লিয়ার? সিকিউ আসলে পারা যাবে? কালকে সৃজনশীল আসলে পারবেন? বলেন। আগের টারও একবার কি হয়েছে, এটা সমস্যা হচ্ছে কিসের? এটা এটা নিয়ে সমস্যা হচ্ছে। মিস্টার জ্যাট একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক। তিনি পরিচালনা পর্ষদ করতে গৃহীত লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে সুপারভাইজারদের পরিচালনা করেন। সুপারভাইজারদের পরিচালনা করেন তার মানে নিম্ন স্তরের ব্যবস্থাপকদের পরিচালনা করেন, তারা হচ্ছে মধ্য পর্যায়ের ব্যবস্থাপক। যারা নিম্নদের পরিচালনা করে তারা মধ্য। আর কি, যে প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যের সাথে সংঘর্ষিত না হয় সেদিকটা খেয়াল রাখেন। অর্থাৎ প্রতিটি নির্দেশনা যেন একই উদ্দেশ্য বাস্তবায়নে সহায়তা করা হয়। তাহলে নির্দেশের ঐক্য নীতি, এই নীতিটা ভালো করে পড়বে। নির্দেশের ঐক্য, তাইলেই হবে। পূর্বের নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা দেওয়া। আজকে আর না, ওকে। বেসিক ক্লাস সমস্যা হলে বেসিক ক্লাস করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ক্লাস এইটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।